আজকাল ঢাকা শহরে সবকিছুর যেভাবে চাহিদা পড়ছে, এত কম বেতনে চলা যায় না। আয়াতের পার্ট টাইম জব দিয়ে যা টাকা আয় হয় সেটা ভার্সিটির ফি, এটা ওটাতেই শেষ। সব মিলিয়ে কয়েকদিন এই কাজটা করতে পারলে খারাপ না। ও সাইন করে দেয় কন্ট্রাক্ট না পড়েই। মিস্টার বসুও যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি আয়াতের হাত থেকে কাগজ নিয়ে বলে, সব হয়ে গিয়েছে, কাল থেকে তুমি কাজে যাও মা, আমি গেলাম। আয়াত বুঝছে না তার এত তাড়া কিসের। আচ্ছা, পেপার না পড়ে সাইন করে কি ভুল করলো? পরে আবার ভাবে, ওর মতো মেয়ের সাইন নিয়ে কেই বা কি করবে। ও তো আর কোটিপতি না যে টাকা সব মেরে দিচ্ছে কেউ। আয়াতের এত ভরসা হওয়ার আরেকটা কারণ হলো, ওদের এখানে আগেও এমন হয়েছে। হব মেয়েরা আসলে খুব ভদ্র ও শালীন। এজন্য আগেও একবার একজন লোকের বাসায় বেবি সিটার হিসেবে এক মেয়ে গিয়েছিল। কোনো হেনস্থা বা সমস্যায় পড়তে হয়নি। ইনশাল্লাহ আমার সাথেও সব ঠিক হবে। আয়াত খুশি মনে নিজের বাসায় রওনা দেয়। কালকে ভালো একটা কাপড় পরে যাবে। বড়লোক মানুষ বলে কথা, একটু পরিষ্কার আর ভালো করে গেলেই বেশি পছন্দ করবে। সুন্দর করে মাথায় হিজাব বেঁধে একপাশে ওড়না নিবে, একটা ভালো গোল জামা পরবে। সব এখনই ভেবে রাখছে মেয়েটা। সন্ধ্যা হবে হবে সময়টা। বিকেলের আবছা আলো চারদিকে ছড়িয়ে আছে। অনিকেত নিজের বাড়ির গার্ডেনে বসে বই পড়ছে। হঠাৎ কি ভেবে যেন চোখ বুজে একজনকে কল্পনা করে আর বলে ওঠে, আমার ভীষণ লাভ হচ্ছে তাসুর। তোর এক চিলতে হাসি, ওই নরম ঠোঁট দুটো ছোঁয়া, কিংবা তোর একটুখানি ভালোবাসা, সবকিছু পাওয়ার আশায় আমার ভীষণ লোভ হচ্ছে। কি বলছে ভাইয়া? অনিমার কথায় অনিকেত থতমত খেয়ে যায়। মেয়েটা শুনে ফেলল নাকি? তাড়াতাড়ি বলে ওঠে, কিছু না। উঠে চলেও যায়। তবে অনিমা আগেই শুনে ফেলেছে। সে হেসে বলে, আর একটু ওয়েট করো ভাইয়া, আমি ওকে সবটা বলে দিব। সময়টা এখন রাত। সাদাফকে একটু আগে খাবার আর ওষুধ দিয়ে গিয়েছে সার্ভেন্টরা। তবে তার এইসবে মন নেই। সে নিজের রুমের বারান্দার থাই গ্লাসে তাকিয়ে আকাশ দেখতে থাকে। চারপাশে পরিবেশটা একদম নীরব। আকাশও পুরো পরিষ্কার। চাঁদ পুরো দেখা যাচ্ছে না বিছানা থেকে, তবে তারাগুলো ঝলমল করছে। সাদাফ খাটের পাশে টেবিল হতে একটা সিগারেট নিয়ে অন্ধকারে দিয়াশলাই দিয়ে ধরায়। মুখে দিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়। এই অবস্থায় একটু এসব না হলে মাথা ঠান্ডা রাখা যায় না। রুমের একপাশে দেয়ালের দিকে তাকায়। নিজের হাতের লাল রক্ত দিয়ে আঁকা দুটো চোখ যেন অন্ধকারেও আগুনের শিখার মতো উড়ছে। এই চোখ তার পুরো দুনিয়াটা অশান্ত করে দিয়েছে। সিগারেট টানতে টানতে সে বলে ওঠে, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ বেবি। মিথ্যে মায়ায় তোমাকে পুরোটা জড়িয়ে ফেলতে আমি প্রস্তুত। লেটস মেক দ্য হিস্ট্রি অফ অ্যাঞ্জেল ফল ইন লাভ উইথ ডেভিল। গাছগাছালিতে ঘেরা মনোরম এক জায়গা। আশেপাশে তেমন কোনো কোলাহল নেই। সকালবেলা শুধু শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ। রাজধানীর একদম শেষের দিকেও যে এমন সুন্দর নীরব একটা জায়গা আছে ভাবা যায়। অবশ্য টাকা থাকলে এমন নির্জন জায়গায় বাসস্থান গড়ে তোলাটা কঠিন কিছু না। বড় বড় গাছে ঘেরা বাগানের মাঝেই সুবিশাল একটা বাংলো দাঁড়িয়ে আছে। দূর থেকে মেইন রোড হয়ে আঁকাবাঁকা চিকন রাস্তায় ঢুকতেই সেটা চোখে পড়ে আয়াতের। এই বাড়িতেই সেই লোক আছে যাকে দেখাশোনা করার জন্য আয়াতকে ঠিক করা হয়েছে। বাড়ির মালিক তাকে প্রথম দিন নিয়ে আসার জন্য নিজের গাড়ি পাঠিয়েছে। আয়াত বেশ হাসি খুশি ভাবে গাড়িতে চড়ে রওনা দিয়েছিল। প্রাইভেট গাড়িটা এসে এই সুন্দর বাড়িটার সামনে দাঁড়ায়। নিলয় বের হয়ে গাড়ির দরজা খুলে বলে, বাহিরে আসুন, আমরা চলে এসেছি। আয়াত বিসমিল্লাহ বলে নিচে পা রাখে। আজকেও একটা সাদা থ্রি-পিস পরেছে। মাথায় ওড়নাটা দিয়ে বুক ঢেকে সুন্দর করে প্যাচ দেয়া। সাদা ওড়নায় গোল্ডেন কালারের রেশমি সুতো দিয়ে কাজ করা। সামনের কিছু ছোট ছোট চুল হালকা বাতাসে বের হতেই ও আঙ্গুল দিয়ে তা কানের পিছনে গুজে দেয়। ওড়নাটাকে আরেকটু সামনের দিকে টেনে নিলয়ের দিকে তাকায়। আসুন। নিলয়ের পিছে পিছে চলতে শুরু করে আয়াত। কেন জানি একটু একটু ভয়ও করছে। আজকাল সমাজের যে অবস্থা, সবচেয়ে অবাক করা বিষয় হলো যাকে দেখাশোনার জন্য তাকে আনা হয়েছে সে ছেলে না মেয়ে। বয়স কত কিছুইও জানে না।
একবার জিজ্ঞেস করতে ইচ্ছা করলেও বেশি কিছু বলেনি। যদি তারা আবার বিরক্ত হয়ে কাজ থেকে বের করে দেয়। ভাবতে ভাবতে আয়াত ভিতরে ঢুকলো। বিশাল বড় একটা বাড়ি। হাঁ করে চারদিকে দেখতে লাগে মেয়েটা। এক পাশে কি সুন্দর করে ঘোরানো সিঁড়ি, সেখানে দিয়ে হেঁটে হেঁটে দোতলা যেতে থাকে দুজনে। বাড়ির ভিতরের প্রতিটা আসবাব থেকে দেয়ালে সবকিছু খুব সুন্দর করে সাজানো গুছানো। বাড়ির সার্ভেন্টরা যে যার মতো সবকিছু পরিষ্কার রাখছে। আয়াতকে একটা রুমের সামনে এনে নিলয় বলে, জি। 3 বার করে পায়ের ব্যায়াম দরকার। সে সঠিকভাবে হাঁটতে পারছে না, তাকে ধরে 2 বার করে হাঁটাবেন। আর ঘাড় হাতের ছোটখাটো ব্যায়াম তো বলেছিলাম। হুম। এখন ভিতরে যান আপনি, একজনকে দিয়ে খাবার পাঠাচ্ছি। নিলয় চলে যায়। কেন যেন আয়াতের বুক ধুকপুক করছে খুব জোরে জোরে, যেন মনে হচ্ছে দরজার ওপাশে গেলেই সব তছনছ হয়ে যাবে। ভয় পাস না, সব ঠিক হবে। আয়াত রুমের দরজা ঠেলে ভিতরে যায়। ভিতরে যেতেই চোখ পড়ে ওপাশ ফিরে শুয়ে থাকা একজন যুবকের দিকে। গায়ে একদম ফকফকে সাদা শার্ট চড়ানো, কালো প্যান্ট, খাটের এক পাশে ছোট্ট একটা টি টেবিল, সেখানে ফুলের টবে আর্টিফিশিয়াল ফুল রাখা। রুমের এক কোনায় ড্রেসিং টেবিলের সোফাও আছে। ও পাশে কোনো দেয়াল নেই। বড় একটা থাই গ্লাস, ওইটাকে ধাক্কা দিয়ে হয়তো বারান্দায় যাওয়া যায়। আয়াত একটু পা উঁচু করে উকি দিয়ে দেখে বারান্দা থেকে বাহিরে বাগান, সুইমিং পুল এসব দেখা যাচ্ছে। ইস, এরকম একটা বাসায় সে সবসময় থাকতে পারত। কত সুন্দর। সকালবেলা উঠেই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় গিয়ে দাঁড়াতো। দু একটা পাখি কিচিরমিচির করতে করতে তার সামনে এসে বসতো। সে হয়তো বিস্কিটের 2টো টুকরো তাদের দিকে ছুঁড়ে দিত। না থাকতো কোনো বাড়তি কাজের চিন্তা, বিন্দাস লাইফ কাটানো যেত। দরজায় দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। আমার হাতে ব্যথা করছে, একটু হেল্প করুন। খাবারের সময় হয়েছে এখন। আয়াত থতমত খেয়ে যায়। কি লজ্জার ব্যাপার। গোল্ড ডিগারের মতো হাঁ করে শুধু এদিক ওদিক দেখতেই আসে। যে কাজের জন্য আনা হয়েছে তার খবর নেই। তবে কথা হলো, সে তো ভেবেছিল রোগী হয়তো 40+ বয়সের বুড়ো, তবে এ তো টকবকে যুবক। সত্যি বলতে এমন কম বয়সী ছেলের কথা জানলে সে আসতো না। তবে আর কি করার, কাজে এসে পড়েছে, ফিরে যাওয়ার উপায় নেই। আয়াত ছোট ছোট পা ফেলে খাটের কাছে এসে দাঁড়ায়। পাশে টেবিলে এক বাটি স্যুপ রাখা আছে। জি, আপনি একটু এদিকে ফিরুন, আপনাকে বসিয়ে খাবার দিতে হবে। সাদাফ কষ্ট করে নিচ থেকে উঠে বসে, যদিও এক হাতে ব্যান্ডেজ করা, এক পা উপরে ঝুলানো। তবে সিস্টেমটা সুন্দর। সে বসার ট্রাই করলে সেই ঝুলানো পায়ের রশিটা আর সেই স্ট্যান্ডে ঝুলানো সেটা অটোমেটিক সামনে চলে আসে। সাদাফ বসে এদিক ফিরে তাকায়। আয়াত সুন্দর করে বাটিটা হাতে নিয়ে চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করছে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটা সুন্দর, খুব মডার্ন বা প্রোডাক্ট দিয়ে হওয়া সুন্দর না, ন্যাচারালি সুন্দর। ছেলেরা এমন নর্মাল থাকা মেয়েদেরই পছন্দ করে। আয়াত এক হাত দিয়ে নাড়া বন্ধ করে ওড়নাটা আরেকটু টেনে সামনে আনে। সাদাফের ইচ্ছা করছে বলতে, থাক না, ছোট চুলগুলো বাতাসে উড়ে সামনে এসে সবটা এলোমেলো করে দিলে ভালোই লাগবে। তবে সেটা বললে এই মেয়ে এক্ষুনি পালাবে। সে কিছু বলে না। আয়াত সব ঠিক করে মাথা উপরে তুলে তাকায়। অমনি চোখের মণিটা যেন হঠাৎ অনেক বড় হয়ে গিয়েছে। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কাপা কাপা গলায় বলে, সাদাফ ইয়াসিন আপনি? আয়াতের এই চমকে যাওয়া মুখটা দেখে সাদাফের খুব হাসি পায়। সে কোনোভাবে হাসি চেপে রাখে। কে বলেছে হাসি চেপে রাখলে শুধু মেয়েদেরই সুন্দর লাগে? ছেলেদেরও অসম্ভব সুন্দর লাগে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলে। আয়াত এখনো হাঁ করে দেখছে। মিস্টার পারফেক্ট বয় খ্যাত সুপারস্টার সাদাফের বাসায় এখন সে। তার সেবা করতে ওকে আনা হয়েছে। ও খুব ঘাবড়ে যায়। কোনো নিউজ মিডিয়া আবার খবর জেনে যায়নি তো? এই ছেলেটা কন্ট্রোভার্সির ওস্তাদ। দেখা গেল আয়াতকে নিয়ে কেউ একটা নিউজ করে ফেললো, তখন কি হবে? ওর ফ্যান্সরা তো দিবে একদম জানে শেষ করে। আর এরকম মিডিয়াতে কাজ করা ছেলেরা তো ভালো হয় না। আয়াতকে একা পেয়ে না, আয়াতের এখন আর মাথা কাজ করছে না। তার উপর এই ছেলে যদি জেনে যায় আয়াতই সেই রাতের মেয়ে, তখন হারি ওকে বেখেয়ালি হয়ে কি ভাবছো? আয়াত কাপা কাপা গলায় বলে, আপনি? আমার বাসায় তো আমিই থাকবো। আর এখন কোনো ওভার অ্যাক্টিং চলবে না বলে দিলাম। টাকা অগ্রিম দিয়েছি আমি। মানে? না মানে তুমি যেভাবে দেখছো হাঁ করে, তাই বলে রাখলাম।
এখন যে কাজের জন্য এসেছো সেটা শুরু করো। আয়াত নিরুপায়। টাকা আসলেই আগে দিয়ে দিয়েছে এরা, এখন তো কাজ ছেড়ে পালানোও যাবে না। আয়াত নিজেকে শান্ত করে মনে মনে বলে। 2 সপ্তাহই তো, দেখতে দেখতে কেটে যাবে। আয়াত কিছু না বলে একটা সাদা টাওয়াল নিয়ে সাদাফের গলায় পেঁচিয়ে দেয়। এই ছেলের এমন কাছে কাছে যেতে হবে তার, ভাবতেই কেমন যেন লাগছে। আয়াত চামচ উঠিয়ে খাবার খাওয়াতে থাকে সাদাফকে। সাদাফও হা করে এক চামচ করে মুখে দিয়ে গিলছে। একটা কথা বলবো, হুম। সুন্দরী মেয়েদের হাত দিয়ে খাবার খেলে নাকি খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আজ প্রমাণ পেলাম। এই পানসে স্যুপ মনে হচ্ছে বিরিয়ানির মতো। বিরিয়ানির স্যুপ? আয়াত মুখ কুচকে একটা বিরক্তি ভাব আনে, তবে কিছু করার নেই। পাত্তা না দিয়ে সে খাওয়াতে থাকে। এসব ছেলেরা এমন প্লে বয়ই হয়। খাওয়ানো শেষ করে আয়াত ওষুধ খাইয়ে দ্রুত সব নিয়ে রুম থেকে বের হয়ে যায়, যেন বাঘের খাঁচা থেকে পালালো। সাদাফ মুচকি হেসে বলে ওঠে। শুনো মেয়ে, প্রেম আর ঘৃণা একই মুদ্রার এপিটোপিট। দেখো কিন্তু বেশি ঘৃণা করতে যে প্রেমে পড়ে যেও না আবার। ভার্সিটির মেয়েরা 12 ভাতারি হয়, আর ভার্সিটির পুরুষেরা শাহ সুফি পীরের কামেল মুর্দিতে মুকাম্মেল আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ দুধে ধোয়া তুলসীর পাতা হয়। এটাই বলতে চাচ্ছ তুমি? অনিমার কথায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা হো হো করে হেসে ওঠে, তারপর জবাব দেয়। ধরে নাও তাই বললাম। অনিমা রেগে বলে। সেটা প্রেম করার সময় মনে ছিল না? বিয়ে করার কথা বলতেই এমন হুজুর হয়ে গেছো? একটা গান শোনাবো, নেক্সট ভিডিও আসছে। নিকুচি করেছে তোমার গান শোনার। আচ্ছা শোনাচ্ছি। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রয়াস, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। অনিমা মুগ্ধ হয়ে শুনছিল। ছেলেটা কিভাবে রাগ ভাঙাতে হয় তা খুব ভালো করে জানে। কেমন লাগলো? খুব ভালো। লাভ কি বলো? সেই গানের গলা আমার থেকে সাদাফেরই বেশি। অনিমা হাসে। এই নাহিদ সবকিছুতে সাদাফকে টানবেই। অবশ্য কম্পিটিটরের প্রতি এমন মনোভাব থাকতেই পারে। অনিমা রান্নাঘরে খুব সুন্দর করে নিজ হাতে একটা বক্স কেক বানাচ্ছে। নিচে কয়েকটা চকলেট আর ক্রিমের লেয়ার দিয়ে উপরে কেকটা বসায়, তার উপর গরম গলিয়ে রাখা চকলেট ঢেলে দেয়। দিতেই সেটা একদম শক্ত হয়ে যায়। ব্যাস, তার কেক রেডি। কি করছে সোনু? অনিমা তাড়াতাড়ি কেকটা নিজের পিছনে লুকিয়ে ফেলে। অনিকেতের দিকে তাকিয়ে বলে। কই কিছু না তো। অনিকেত বুঝে মেয়েটা কিছু লুকোচ্ছে। সে আরেকটু জোর করে বলে। আমি জানি তোর পিছে কিছু আছে। ইদানিং তোর মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সত্যি বলতো, কিছু লুকাচ্ছিস? অনিমা থতমত খেয়ে উত্তর দেয়। আমি এখন এডাল্ট ভাইয়া, আমাকে আমার মতো ছেড়ে দে। শেষের লাইনটা একটু কড়া গলায় বলল অনিমা। অনিকেত অবাক হয়। এই কোন অনিমাকে দেখছে ও? মেয়েটা তো কখনো কিছু গোপন করে না ওর থেকে। 2 ভাই বোনের ছোটবেলা থেকে অনেক বেশি মিল। সারাদিন চুলাচুলি করবে, আবার একজন আরেকজনকে না দেখে থাকতেই পারে না। তবে অনিমা এখন অনেকটা বদলে যাচ্ছে। অনেক কিছু গোপন করছে অনিকেতের থেকে। তবে তার ছোট্ট বোনটা কি এখন বড় হয়ে গিয়েছে? অনিকেত একটা রাগের লুক নিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। অনিমা অসহায় ভঙ্গিতে তার চাওয়া দেখতে থাকে। তবে ওর তো করার কিছু নেই। নাহিদকে নিয়ে দেশে অনেক কথা ছড়িয়ে আছে। বিশেষ করে ও মেয়েবাজ এমন কিছু একটা। মেয়েদের সাথে মিথ্যা অভিনয় করে তাদের সবটা নিয়ে ছেড়ে দেয়। কেউ কেউ তো সুইসাইড অ্যাটেম্প্ট করেছে।
অবশ্য কন্ট্রোভার্সি ছাড়া কোনো সেলিব্রিটি আছে নাকি? অনিমা এসবে পাত্তা না দিয়ে কেকটা সুন্দর করে প্যাকেজিং করে কুরিয়ার করে নাহিদের কাছে পাঠিয়ে দিবে। ওর এই কেক খুব পছন্দ। বিকেলে শহরের একটা নাইট ক্লাবে সমান তালে তালে গান বেজে যাচ্ছে। নাহিদ একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের কোমর জড়িয়ে ধরে গানের তালে তালে নাচছে। তবে এটাকে নাচ কম, একে অপরকে হারাম ছোঁয়ায় ভরিয়ে দেয়া বলাটা বেশি শ্রেয়। এমন সময় নাহিদের ফোনে একটা কল আসে। 1 minute, baby. Wait for me in the hotel room. কথাটা বলে নাহিদ একটা ফ্লাইং কিস দিয়ে একটু দূরে সরে যায়। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে শুনতে পাই ডেলিভারি ম্যানের গলা। নাহিদের জন্য অনিমা নামের একজন একটা পার্সেল পাঠিয়েছে। নাহিদের খেয়াল হয় আজ চকলেট ডে হয়তো। সে হাসে। এই মেয়েটা বাচ্চাদের মতো সব ডে নিয়ে বসে থাকে। পার্সেলটা রেখে দিতে বলে সে হোটেল রুমের দিকে পা বাড়ায়। এতক্ষণে হয়তো ওই হট মেয়েটা রেডি হয়ে বসে আছে ওর জন্য। দরজার সামনে এসে দাঁড়াতেই নাহিদ থেমে যায়। চোখে বারবার অনিমার মুখটা ভেসে উঠছে। আজ অবধি সে কত মেয়ের সাথে সম্পর্ক করে সেটা বিছানায় গিয়ে শেষ করেছে তার হিসেব নেই। তবে অনিমা, এই মেয়েটা সবার থেকে আলাদা। ওর প্রেমে কেমন যেন একটা শুদ্ধতা আছে, যা অন্য কারো মাঝে ছিল না। আজ অবধি যারা নাহিদের কাছে এসেছে সবাই নিজে থেকেই লোভে পড়ে এসেছে। হয় সুদর্শন শরীরের প্রতি লোভ, নয়তো টাকার প্রতি। সেই ভালোবাসার সমাপ্তি হয় এমনই কোনো এক হোটেলের রুমে। তবে অনিমা ওর সাথে প্রায় 6 মাস যাবৎ সম্পর্ক। তবে মেয়েটা কখনো ওকে ছুতে দেয়নি। নাহিদও জোর করে না। যারা কাছে আসার নিজ থেকেই আসে। ও কেন নাহিদকে এত বিশ্বাস করে, এত পাগলামি করে, সেটা সে এখনো বুঝছে না। অনিমা দেখতে সুন্দরী, বড়লোক বাবার মেয়ে। টাকা কিংবা পিছনে ঘোরা সুন্দর মডেলের কোনো অভাব নেই। ও কেন এই বেখেয়ালি হয়ে চলা ছেলেটার পিছনে ঘুরছে? তবে কি এটাই সত্যিকার ভালোবাসা? নাহিদের কি যেন হয়, যেই ছেলেটা একটু আগেও নতুন শরীরের স্বাদ নিতে পুরো নেশাক্ত হয়েছিল, তার এখন এসবে কোনো ইন্টারেস্টই আসছে না। সে রুমের সামনে হতে এসে ক্লাব থেকে বেরিয়ে যায়। গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কেন এসেছো আমার নোংরা জীবনে? এই পাপীর মনে প্রেম কেন জাগিয়ে তুলতে চাও? তোমার জন্য আমার প্রতিদিনের নিয়ম সবটা বদলে যাচ্ছে অনিমা। বাড়ির ড্রয়িং রুমে বসে কোরআন তিলাওয়াত শেষ করে মোনাজাত ধরেছে দুয়াত শিকদার। চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। আল্লাহ, তুমি যদি আমার দোয়া কবুল করে থাকো, তাহলে আমার 2 ছেলের জীবনকেই তুমি সুন্দর করে দাও। আমার পাপের বোঝা আমি আর সইতে পারছি না। কাঁদতে কাঁদতে বেহাল দশা হয়ে যায় দুয়াতের। এটা নতুন কিছু না। তার পুরনো ভুলের জন্য সবার জীবন সে নষ্ট করেছে। সবটা মনে করতে থাকে পুরনো দিনের কথা। টিনেজার বয়সে বেশ বিগড়ে যাওয়া মেয়ে ছিল দুয়াত। ধর্ম, সমাজ কোনো কিছুই মানত না। এমন সময়ই নানান অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ফলস্বরূপ বিয়ে ছাড়া গর্ভধারণ করে বসে। যতদিনে নিজের করা ভুলগুলো বুঝতে পারে ততদিনে খুব দেরি হয়ে যায়। অল্প বয়সে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ নামডাক হয়েছিল তার। এই জনপ্রিয়তাই তাকে আস্তে আস্তে পাপের রাজত্বে নিয়ে যায়। যে জাস্ট ফ্রেন্ড নামের বন্ধুর সন্তান তার গর্ভে, সে তো সেই সব অস্বীকার করে চলে যায়। এইদিকে লোকে জানলে কি হবে এই ভয়ে দোয়াত শেষ। এমন সময় বাবা বিয়ে ঠিক করে শিকদার বংশের বড় ছেলের সাথে। বিয়ের আগেও দোয়াত তাকে চিনত। ছেলেটা নম্র, ভদ্র, খুব ভালো। জীবনের সবচেয়ে বাজে সময় সঠিক ভুল সব এলোমেলো করে বসে দোয়াত। হারামে আরাম খুঁজতে গেলে শেষ সময় এমনই মানসিক যন্ত্রণায় কাটাতে হয় সবাইকে, যেমনটা আজ তাকে কাটাতে হচ্ছে। বাবাকে সত্যটা জানানোর সাহস তার হয়নি, ফলে বিয়েটা হয়েই যায়। তবে বাসর রাতে যখন স্বামী তাকে ছুতে আসবে, তখনই সে হু হু করে কেঁদে ওঠে। এক এক করে নিজের টিনেজ বয়সে করা সকল পাপের কথা জানায়। পা ধরে মাফ চেয়ে বলে তাকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে। সে বুঝেছে এইসব খারাপ কাজে জড়িয়ে পড়ার ফলটা কেমন। স্বামী শিকদার বংশের বড় ছেলে, তার বউয়ের এসব কথা জানানোটা বংশের সব নাম ধুয়ে দিবে, তাই সেও নিরুপায় হয়ে মেনে নেয়। তবে আসল পাপের প্রায়শ্চিত্তের দিন তো শুরু হয় সেদিন থেকে। সে সবাইকে গর্ভের সন্তান নিজের বলে তো ঠিকই, তবে কোনোদিন তাকে মাফ করে না। সবার সামনে 8-10টা স্বাভাবিক কাপল হলেও ভিতরে প্রতিনিয়ত অত্যাচারের শিকার হতো সে। যেদিন সাদাফের জন্ম হলো সেদিন সবাইকে সে বলে বেড়ায় তার প্রথম সন্তান মৃত জন্ম নিয়েছে।
দোয়াতের স্বামীর কথার উপর কথা বলার কোনো সুযোগ ছিল না। প্রেগন্যান্সির সময়ও খুব মারধর অত্যাচার সইতে হয়েছে তাকে। এখন প্রতিবাদ করলে বাচ্চাটাকে সত্যিই দুনিয়া থেকে সরিয়ে দিবে। সাদাফকে এতিমখানায় ফেলে রাখা হয়, সেখানেই বড় হতে থাকে ও। এইদিকে দোয়াত তার স্বামীর সন্তান গর্ভধারণ করে। তবে কোনো কিছুতেই যেন স্বামীর দেয়া অত্যাচার কমছিল না। কমবেই বা কেন? সে তো তার স্বামীর চোখে একজন পতিতা নষ্টা ছাড়া কিছুই না, শুধু লোক লজ্জায় সংসার করে গিয়েছে। তবে মায়ের মন, সে কি মানে? দুনিয়ার সব মানুষ খারাপ হলেও কোনো মা খারাপ হয় না। দোয়াত গোপনে ছেলের সাথে যোগাযোগ রাখত। বাচ্চা সাদাফ বুঝতোই না কেন তার মা তাকে এখান থেকে নিয়ে যায় না। তার তো মা আছে, কেন সে এখানে পড়ে আছে? সাদাফের চিন্তায় দোয়াত নাহিদকেও কখনো ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে বড় করতে পারেনি। নাহিদ সাদাফের থেকেও ছোট ছিল। বাচ্চা ছেলেটাও বুঝতো না কেন তার মা তাকে আদর করে না। তার সাথে থেকেও যেন তার মা তার না। অবহেলায় বড় হতে হতে নাহিদও একদম খারাপ হয়ে যায়। এখন তার মা তাকে ভালোবাসতে চাইলেও সে এইসব কিছুই চায় না। সাদাফ ও দোয়াতকে দুই চোখে দেখতে পারে না। বড় হয়তো তার দুই ছেলেকেই তাকে সহ্য করতে পারে না। নাহিদের এমন মেয়ে নেশা বা খারাপ পথে যাওয়া, সাদাফের ড্রাগস এডিক্টেড হওয়া, সবার জীবন নষ্টের জন্য দোয়াত দায়ী। এখন প্রতিনিয়ত কান্না করে ছেলেদের জন্য শান্তি ভিক্ষা চাওয়া ছাড়া দোয়াত আর কিছুই করতে পারে না। যারা পাপ করে একদিন না একদিন তাদের এভাবেই জীবন কাটাতে হয়, যেভাবে দোয়াত কাটাচ্ছে, বুক ভরা পাপের অনুতাপ আর কষ্ট নিয়ে। প্রায় বিকেল গড়িয়ে সময়টা এখন রাত। সাদাফ বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। রুমটাও অন্ধকার। সাদাফ ঘুমিয়ে পড়তেই আয়াত ইচ্ছা করে লাইটটা অফ করে দিয়েছে। বারান্দায় অবশ্য ছোট্ট একটা লাইট জ্বলছে, তার আলো কিছুটা কমেও আসছে। আয়াত উঠে গিয়ে বারান্দায় যাওয়ার জন্য গ্লাসটা ঠেলে দিয়ে বাহিরে চলে যায়। মেঘের গর্জন শোনা যাচ্ছে, একটু পর হয়তো বৃষ্টি নামবে খুব জোরে। আয়াত চোখ বুজে নিঃশ্বাস নিতে থাকে। রাতের আকাশটা এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে। প্রায় এক সপ্তাহ হলো সাদাফের যত্ন নিচ্ছে আয়াত। ছেলেটা খুব জ্বালাতন করলেও আয়াতের যেন এখন অভ্যাস হয়ে গিয়েছে। প্রতিদিন 3 বেলা ওষুধ খাওয়ানো, বাহিরে ধরে ধরে হাঁটতে নিয়ে যাওয়া, সবকিছুরই আলাদা একটা নিয়ম হয়ে গিয়েছে। আয়াত বারান্দা থেকে পিছন ফিরে তাকায়। হালকা আলোয় ঘুমন্ত সাদাফকে একদম অবুঝ বাচ্চার মতো লাগছে। আয়াত ঘুরে আবার আকাশের দিকে তাকায়। দমকা হাওয়ায় চোখ বুঝে ভাবতে থাকে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছে ততটা একদমই না। তবে একটা সমস্যা ওর আছে, ও কেমন যেন নাস্তিক টাইপের কথা বলে। ও কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না? কেন করে না? বাতাসে আয়াতের চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে ওড়নাটা নামিয়ে সব চুলগুলো ছেড়ে দেয়, তারপর হাতে পেঁচিয়ে সুন্দর করে একটা খোপা করে। মাথায় ওড়না দিয়ে এবার সেটাকে কয়েকটা প্যাচ দেয়। এবার আর কোনো সমস্যা হবে না। থাক না, আটকালে কেন? আয়াত হঠাৎ সাদাফের কথা শুনে পাশে তাকিয়ে দেখে ও বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও এখন একটু একটু করে হাঁটতে পারে, তবে একটা লাঠি বা মানুষের সাহায্য নিতে হয়। আপনি কখন আসলেন? এই তো এইমাত্র। ঘুমাননি? ঘুমিয়েছিলাম, তবে একে তো মেঘের গর্জন, আবার ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে গিয়েছে। শীত করছিল। আমাকে ডাক দিতেন, চাদর টেনে দিতাম। এখনো আপনি সুস্থ না। ডাক্তার বলেছে অন্তত 10 দিন বেড রেস্ট আর পর্যাপ্ত ঘুম দরকার। সমস্যা নেই, তোমার নিয়ম মাফিক যত্নে আমি আগেভাগেই সেরে উঠেছি। আশা করি আর কয়েকদিন পর পুরো সুস্থ হব। এইদিকে শুটিংয়ের কাজ পড়ে আছে, যাদের কন্ট্রাক্ট সাইন করেছি বারবার কল করছে। আয়াত অবাক হয়ে বলে, তারা তো জানে আপনি অসুস্থ, এই অবস্থায় কাজের জন্য জোর করছে। সাদাফ হেসে বলে, মিডিয়া জগৎটাই এমন, এখানে কেউ কারোর আপন না, সবার শুধু টাকার চিন্তা। এই খেলায় সবাই মগ্ন। যারা আমার আপন সেজে আছে তারা প্রত্যেকেই নিজের স্বার্থে আমার সাথে কাজ করছে। ব্যক্তিগত সাদাফ ইয়াসিনের কোনো মূল্য নেই, তাকে নিয়ে কেউ ভাবে না। সবাই ইউটিউবার সাদাফকে চায়, ব্যক্তি সাদাফকে না। শিশুক্ত কথাটা আয়াতের মনে দাগ কাটে। এই ছেলের ভিতরে এক সমুদ্র সমান রহস্য। তার পরিবার, প্রিয়জন এসব নিয়ে কখনো কোনো কথা বলে না। কেউ কি নেই ওর, নাকি অন্য কোনো কারণ? বাতাসের সাথে এবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আয়াত তাড়াতাড়ি সাদাফের এক হাত ধরে বলে, ভেতরে চলুন,
আপনার ঠান্ডা লাগানো যাবে না। আয়াত সাদাফকে ভেতরে নিয়ে যায়। সাদাফ ইশারা দিয়ে বলে গিটারটা দিতে। আপনি এখন গান গাইবেন? কেন, সমস্যা কি? আমার চ্যানেলে অনেকদিন ভিডিও ছাড়া হয় না। ফ্যান্সরা অন্যদিকে ঝুঁকে পড়ে যদি। সবাইকে জুড়ে রাখতে একটা ছোট্ট গান তো ছাড়তেই হবে। গিটারটা দাও আর ওই সুইচটা টিপো। আয়াত কথা মতো তাই করে। সুইচটা টিপতেই ছোট ছোট ঝিলিমিলি বাতি জ্বলে ওঠে। ঘরটায় এইসব বাতি সাজানো ছিল আগে থেকেই। আয়াত হাঁ করে দেখতে থাকে। সুন্দর তো। সাদাফের হাতে আর এখন সমস্যা নেই, যা আছে ওই পায়েই। সে হেলান দিয়ে খাটে বসে। আয়াতকে বলে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে টি টেবিলে রাখতে। একটু রোমাঞ্চকর পরিবেশ না হলে হয় না কি? সবকিছু ঠিকঠাক হলে ক্যামেরা নিয়ে আয়াত সামনে বসে পড়ে। সাদাফকে ভিডিও করে দিতে হবে। সাদাফ গিটারের সুর তোলে। অমনি জোরে জোরে বৃষ্টি শুরু হয়। গিটার, বৃষ্টির আওয়াজ, বাতাসে উস্কো খুস্কো সাদাফের চুল, সাথে গান, সব মিলিয়ে আয়াত নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছে। ফ্যান্সরা না জানি কি করবে। সাদাফ সুর তুলে, শ্রাবণ ধারা এত চেনা কি খুঁজে পাও, যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও। আমার স্মরণ রেখার চিন্তাধারায় আড়াআড়ি করে দাগ কাটো কেন, নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলেই ভেজো। তৃষ্ণার হৃদয়ে শুধু আমি মরিচিকার মতো, তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। ভিডিও শেষে আয়াত সাদাফের দিকে চেয়ে বলে, অসাধারণ। দুটো রুমের ছোট্ট একটা বাড়ি, সামনে খোলামেলা একটা উঠোনও রয়েছে। এই বাড়িতে আয়াতের বাবা জনাব ফরহাদ তার মেয়েকে নিয়ে উঠেছেন বেশি দিন হয়নি। আগে অনেকেদের বাড়িতেই থাকা হতো তাদের। তবে একদিকে মেয়ে বড় হচ্ছে, অন্যদিকে তার নতুন চাকরি, সব মিলিয়ে এবার নিজেরাই একটু আলাদা হয়ে যাওয়ার কথা ভেবেছিলেন ফরহাদ। উঠানে একটা চেয়ার টেনে বসে পড়েন। আজ বিকেলে আগে গার্মেন্টস ছুটি হয়ে গিয়েছে। আয়াত বাসায় ফিরেনি এখনো। ফিরতে হয়তো রাত হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকেন তিনি। বাবা হিসেবে মাঝে মাঝে নিজেকে খুব ব্যর্থ মনে হয়। এই সময়ে বিয়ের বয়সী মেয়ে একদিকে ভার্সিটিতে পড়ছে, অন্যদিকে রাত অবধি অন্যদের বাড়িতে কাজও করছে। হোক সেটা কেয়ারটেকারের কাজ, তবুও লোকেই বা কি বলবে। কেমন বাবা এত বড় মেয়েকে দিয়ে কাজ করায়। তবে ফরহাদ হোসেনও যে নিরুপায়। একদিকে একের পর এক অসুখ বেঁধে ওই বয়সেই একদম পরাণ যায় অবস্থা তার। মেয়ের বিয়ের জন্য তো কিছু জমাতে হবে। মাঝে মাঝে আয়াতের বিয়ে নিয়ে খুব চিন্তা হয় তার। একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পারলেই উনি নিশ্চিন্ত। শেষ বয়সে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বাসায় কেউ আছেন? জনাব ফরহাদ হোসেন উপস্থিত আছেন? বিকেলে উঠোনের হালকা আলোয় বসে চা পান করছিল ফরহাদ, আর ডুবেছিল গভীর ভাবনায়। অমন সময় নিজের নাম শুনে ঘুরে তাকায়। দেখে এক অল্প বয়সী যুবক দাঁড়িয়ে আছেন। জি বলুন, আমি ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে এসো বাবা। কে তুমি? কে লাগবে? সেই লোক যেন এই সুযোগটাই চাচ্ছিল। ফরহাদের সামনে এসে তার হাতে কয়েকটা মিষ্টি আর ফলের প্যাকেট ধরিয়ে দিল। ফরহাদ অবশ্য কিছুই বুঝতে পারছে না কে এই ছেলে। আগে দেখেছে বলে মনে হয় না। ফরহাদ ছেলেটাকে নিয়ে ভিতরে গিয়ে বসলেন। কিছুটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ছেলেটা হেসে বলে ওঠে, আমি আসলে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার ছোট ভাইয়ের জন্য। মা বাবা নেই তো, তাই আমি এলাম। এ ব্যাপারে অনেক কথা ছিল। আপনি তো এখন মোটামুটি সুস্থ, নিজে থেকেই হাঁটতে পারবেন, একটু চেষ্টা করুন তো। কথাটা বলে আয়াত সাদাফের এক হাত ছেড়ে দেয়। বিকেলে সময় মতো সাদাফের বাংলোর সামনে বাগানটায় হাঁটতে বের হয়েছিল দুজন। ওকে ধরে হাঁটাতে হয়েছে এই কয়দিন। এখন ও নিজেই পারছে সবটা। তবে কেন যেন সাদাফের এই বিষয়টা ভালো লাগছে না। সে আরো 2 দিন অসুস্থ থাকলেই কি বা হতো।
অন্তত আয়াতের সাথে আরো কিছু সুন্দর মুহূর্ত কাটানো যেত। মেয়েটার সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। একটা থাপ্পড়ের বদলা নিতে যাকে জীবনে জড়িয়ে ফেলছে সাদাফ, সে কি আদৌ তার জন্য মঙ্গলকর? জবাব পায় না সে। তবে এটা তো সত্য, ইদানিং বুকের বা পাশটা হুটহাট করে মোচড় দিয়ে ওঠে। এই ব্যথা কোনো গ্যাস্ট্রিকের ওষুধেও ছাড়ছে না। কেন? সাদাফ হয়তো কারণটা জেনেও জানতে চায় না। সাদাফ নিজে নিজে সোজা হয়ে হাঁটতে থাকে। এখন তাকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। শুধু একসাথে বেশি সময় হাঁটলে পায়ের রগে একটু টান খায়, তবে সেটাকে বেশি পাত্তা দেওয়া যাবে না। পরশু থেকে আবার শুটিং শুরু। 3 দিনের ভিতর মিউজিক ভিডিওটা কাজ শেষ করতে হবে। কতগুলো ব্র্যান্ড প্রমোশনের কাজও পড়ে আছে। এদিকে সবটা নিলয়া রহনা কথা মতো করতে পারলেই হলো। সাদাফের মাথায় এখন দুটো প্ল্যান ঘুরছে। প্ল্যান এ, যা সবার জীবন নষ্ট করতে পারবে। প্ল্যান বি, যা সবার জীবন নতুন করে শুরু করতে পারবে। ভাবতে ভাবতে সাদাফ সুইমিং পুলের বাসে এসে পা ঝুলিয়ে বসে। দুটো পায়ের পাতা পানিতে স্পর্শ করছে। কি ভাবছেন এত? কই কিছু না তো। আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না থাক, বসো, একটু কথা বলি। আয়াত কেন যেন না করতে যেও পারল না। সে সাদাফের পাশে চুপচাপ হাঁটু ভাঁজ করে বসলো। সত্যি বলতে তার সাদাফকে ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটা একটু অন্যরকম। সে নিজেও এর আসল নাম খুঁজে পাচ্ছে না। সাদাফ সুদর্শন আকর্ষণীয় এক যুবক। সে অল্প বয়সী এক নারী। লোহা আর চুম্বক পরস্পরের কাছাকাছি রাখলে আকর্ষিত হবেই, এটা চিরন্তন সত্য। তবে কি ভালো লাগাটা শুধুই আকর্ষণ, নাকি আরো বেশি কিছু? আমার মতো পা ঝুলিয়ে বসো, পানিতে টাচ করে বসো, ভালো লাগবে। আয়াত বাচ্চা মেয়ের মতো সাথে সাথে সেরকম করে বসলো, তবে সাদাফের থেকে একটু দূরত্ব রেখে। বাতাস বইছে, দুজন পা দুলিয়ে বসে আছে। নীরবতা ভেঙে সাদাফি বলে উঠল, জানো, আমাকে কোনোদিন কেউ এভাবে যত্ন করেনি। আয়াত অবাক হয় আর বলে উঠে, মানে? এই ধরো, খাইয়ে দেয়া, ঠিক সময় ওষুধ দেয়া, খেয়াল রাখা, এই সব কিছু আর কি। আমার কাজ ছিল তাই করেছি। যে কারণেই হোক, অন্তত কাছে থেকে আমাকে সুস্থ তো করেছো, এটাই মোর দেন এনাফ। আমার মতো এতিমখানায় বড় হওয়া পরিবার ছাড়া ছেলেদের জন্য এটাই অনেক। আপনি অনাথ? সাদাফ কোনো উত্তর দেয় না, শুধু একটু মলিন হাসে। ফর্সার মুখটাই এমন হাসি বেশ বেমানান। আয়াতের খারাপ লাগে। সাদাফ মনে মনে বলে, সে তো সব থেকেও ছোট থেকে অনাথ হয়ে বড় হয়েছে। বাবার পরিচয় কিছুই জানে না, মা থেকেও নেই। কি উত্তর দিবে সে? ধরে নাও অনাথ। আমি না 8-10টা ছেলেমেয়ের মতো কখনো মায়ের আদর পাইনি। আমাকে কেউ কোনোদিন গান শুনিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়নি। স্কুলে নিয়ে বাহিরে বসে আমার জন্য কেউ অপেক্ষা করেনি। অফিস শেষে কেউ আসার সময় চকলেট নিয়ে আসেনি। কেউ কোনোদিন বোঝায়নি কোনটা খারাপ কোনটা সঠিক। মাঝে মাঝে আমার খুব একা লাগে, জানো তো। এত লোকের ভালোবাসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব থেকেও আমার কিছু নেই। আপনার তো অনেক ভক্ত আছে, তাদের মাঝে কাউকে বিয়ে করে নিন, নতুন করে জীবনটা শুরু করা যায় না? তুমি আসলেই খুব বোকা মেয়ে। ফ্যান্সরা তাদের আইডলদের জন্য পাগলামি করে, সেটা ক্যামেরার সামনের জন্য, পিছনের জন্য না। ব্যক্তি সাদাবকে কেউ কোনোদিন ভালোই বাসেনি। আয়াতের খারাপ লাগে ছেলেটার কথা শুনে। খেয়াল করলো সাদাফের চোখে পানি টলমল করছে। সে কিছুটা হলেও কষ্ট বুঝতে পারে ওর। একদিন সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন। আর আপনি তো ড্রাগস নেন, সেটা ছেড়ে দেওয়া যায় না? কোনোভাবেই না, আমার একার সঙ্গে ওগুলো। নিজেকে খুব একা লাগলে ওসব দিয়ে অন্য দুনিয়ায় ডুবে যাই। এই কদিন তো তাও তুমি ছিলে কথা বলার জন্য, দেখছো একবারও নেশা করতে। হুম। তবে তুমি চলে গেলেই আবার শুরু করব, নিজের অশান্ত মনকে শান্ত রাখার জন্য। আর আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। আল্লাহ যদি সত্যিই থাকতো তাহলে একটা বাচ্চা দিনের পর দিন কান্না করছে, আর্তনাদ করছে, এসব দেখে কি একটু মায়া হতো না? মূলত উপরে কেউই নেই। হতে পারে এসব আপনার পরীক্ষার জন্য। আপনার সামনে হয়তো এমন জীবন অপেক্ষা করছে যেখানে আপনার থেকে বেশি খুশি কেউ হবে না। ধৈর্য না ধরে বিশ্বাস হারালে হয় না। সাদাফ কোনো উত্তর দেয় না। খুব করে বলতে ইচ্ছা করছে, তুমি থেকে যাও, তাহলেই সব হবে। নিজের রঙে রাঙিয়ে নাও। তবে সেটা মুখে বলা অসম্ভব। একটা মিথ্যের মায়ায় ওকে ফাঁসাতে গিয়ে সাদাফ নিজেই মায়াজালে আটকে গিয়েছে। আয়াতের যাওয়ার সময় হয়ে যায়। সে বিদায় নিয়ে চলে যেতে থাকে। এরপর হয়তো আর কোনোদিন এত বড় সুপারস্টারের সাথে এখানে বসে আর কথা হবে না।
ভিড়ের মাঝে সাদাফের জন্য সেও সাধারণ এক মানুষ। তবে সাদাফের চিন্তা অন্য কিছু। সে আয়াতের চলে যাওয়া দেখে একা একা গাইতে থাকে। बेतहाशा दिल ने तुझको ही चाहा है, हर दुआ में मैंने तुझको ही मांगा है, तेरा जाना जैसे कोई बद्दुआ, तेरा जाना जैसे कोई बद्दुआ, दूर जाओगे जो तुम मर जाएंगे हम, सनम तेरी कसम ओ सनम तेरी कसम ओ सनम तेरी कसम। অনিকেত নে মিষ্টি খা, তোর ফরহাদ আঙ্কেল দিয়ে গিয়েছেন। অনিকেত সিঁড়ি বেয়ে নামার সময় মায়ের কথা শুনে ডাইনিং টেবিলের সামনে আসে। দেখে টেবিলের উপর মিষ্টি পড়ে আছে। একটা মিষ্টি মুখে নিয়ে খেতে খেতে বলে, তা কি উপলক্ষে আঙ্কেল মিষ্টি দিয়ে গেল? আরে আমাদের আয়াত আছে না, মেয়েটা দেখতে দেখতে ভালোই বড় হয়েছে। এক বড়লোক ছেলের জন্য বিয়ের প্রস্তাব এসেছে, ফরহাদ ভাইও রাজি হয়ে গিয়েছে। এমন ছেলে ফিরানোটা বোকামি। অনিকেত থমকে যায়। একটু আগে মজা করে যে মিষ্টি গিলছিল, এটা এখন বিষের মতো লাগছে। আয়াতের বিয়ে হয়ে যাবে। সে কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। মা বুঝতে পারে না ছেলের হঠাৎ এমন করার কারণ কি। অনিকেত খাটে বসে ছটফট করতে থাকে। এই জন্যই সময় থাকতে সব বলে দেওয়া উচিত। সে সারাটা জীবন একজনকে চেয়ে গেল, আর কেউ না চাইতেই তাকে পেয়ে যাচ্ছে। না, এটা হতে পারে না। অনিকেত এটা কিছুতেই হতে দিবে না। প্রয়োজনে আমি তোমাকে বাধ্য করব আমায় হয়ে যেতে আয়াত। আমি তবে অন্য কাউকে তোমায় নিতে দেব না। আই এম সরি। অনিকেতের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওর পাগলামিটা লিমিট অতিক্রম করে ফেলবে, যা হয়তো কারোর জন্যই সুখকর নয়। অনিমা নাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ঢুকবে কিনা এ ভেবে দ্বিধা দ্বন্দ্বে ছিল। তখনই মনে হলো পিছনে কেউ আছে। কাকে খুঁজছো মা? অনিমা পাশ ফিরে তাকিয়ে দেখে দোয়াত দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ হলো সে নাহিদের সাথে দেখা করতে এসেছে। না হলে হুট করে সারপ্রাইজ দিতে আসা যাকে বলে। তবে বাড়ির মেইন গেটের সামনে অনেকটা সময় যাবৎ দাঁড়িয়ে কি করা যায় না যায় সেটাই ভাবছিল। দোয়াত শিকদার বাহির থেকে এসে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ সামনে খুরখুর করছে। কি হলো মা, কিছু বলছো না যে? ওয়ালাইকুম আসসালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, নাহিদ বাসায় আছে? আমি ওর একটা ফ্রেন্ড, একটু কথা ছিল আর কি। ও, ভিতরে আসো। দোয়াত অনিমাকে ভিতরে নিয়ে যায় আর ভালো করে অনিমাকে দেখতে থাকে। শুধু ফ্রেন্ড বলে তো মনে হচ্ছে না। আর নাহিদ কোনো মেয়েকে বাসায় আনলে তো দোয়াতের অনুমতি নেয় না। তবে এই মেয়েটা কেন নিল? ও একটু আলাদা। নাহিদ যেসব মেয়েদের নিয়ে সময় কাটায় তাদের মতো না। অনিমা দোয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাবে, তাকে কি দোয়াতের পছন্দ হয়নি? যতই যা হোক হবু শাশুড়ি বলে কথা। অনিমা আজ সুন্দর করে একটা শাড়ি পরে এসেছে। চোখে টানা টানা কাজল, চুলগুলো ছেড়ে দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে মেকআপের প্রসাধনীর কিছুটা ছোঁয়া। সব মিলিয়ে অপূর্ব লাগছে তাকে। দোয়াত অনিমার উসখুস বুঝতে পেরে মুচকি হেসে বলে, মাশাল্লাহ, তুমি তো দেখতে পরীর মতো। অনিমা হাসে, কিছু বলে না, তবে মনে মনে খুব খুশি হয়। দোয়াত অনিমার এক হাত ধরে বলে, চলো, তুমি না নাহিদের সাথে দেখা করতে এসেছো, ওর রুমে নিয়ে যাই। সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় দুজন। নাহিদের রুমের দরজা খোলা, কেন যেন মনে হচ্ছে ভিতরে কেউ আছে। অনিমা দোয়াতের সাথে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। যা দেখতে পাই চোখের মনি যেন বড় হয়ে যাচ্ছে। অনিমা, তুমি এখানে? নাহিদ তাড়াতাড়ি গায়ের শার্ট দিয়ে অনিমার কাছে আসতে থাকে। এখন একটা বড় তামাশা হবে সেটা তার জানা। এদিকে অর্ধনগ্ন একটা মেয়ে বিছানার চাদর গায়ে টেনে শুয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কি হয়েছিল। অনিমা শুধু থ হয়ে এক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে থাকে। যেই মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তারই রূপ। নাহিদ অনিমাকে ছুঁতে নিলেই সে ছুঁড়ে যায়। কাঁদো কাঁদো গলায় বলে, এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবে না তুমি, একদমই না। অনিমা আর 1 মিনিটও দাঁড়ায় না। শাড়ি উঁচিয়ে
ধরে দৌড়ে নিচে নেমে বেরিয়ে যায়। নাহিদও পিছন পিছন যাচ্ছে, বারবার অনিমাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ। এদিকে দোয়াত এসব দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তার ছেলের এমন অধঃপতন সে জানত, তবে অনিমার মতো একটা মেয়েকে কেন কষ্ট দিতে গেল? অনিমা প্লিজ, আমার কথাটা শোনো। যা দেখেছো সব অর্ধেক সত্য। আমার কথাটা শোনো। ড্রাইভার, আপনি গাড়ি স্টার্ট দিন দ্রুত। অনিমার কথায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। অনিমা শুধু মুখ চেপে গেড়িয়ে যাচ্ছে। একটু আগেও কি সুন্দর সেজেছিল মেয়েটা, এখন যেন চোখের কাজলে সব লেপটে গিয়েছে। নাহিদ কিছুক্ষণ পিছন পিছন দৌড়ে ব্যর্থ হয়ে থেমে যায়। সিট। নাহিদ বুঝতে পারে অনিমা পুরো ভেঙে পড়েছে, তবে এখানে তো নাহিদেরও দোষও নেই। আগে হয়তো ও এমন ছেলে ছিল যে যার তার সাথে বিছানায় সময় কাটাতো, তবে এখন ও পাল্টেছে। মদের বোতলে ছোঁয়াও কমিয়েছে, সব শুধু অনিমার জন্য। আর ওই রুমের মেয়েটা সে নাহিদের অ্যাক্টিং এজেন্সির একজন, যে কিনা নাহিদের প্রতি এতটা অ্যাডিক্টেড যে বাসাতে এসে নিজে থেকে পাগলামো শুরু করেছিল। তার উপর মেয়েটা ড্রাঙ্কড ছিল। শেষে নাহিদের হাতের থাপ্পড় খেয়ে মেয়েটা জ্ঞান হারায়। ও আর কি করবে, মেয়েটাকে শুয়ে গা ঢেকে নিজে শাওয়ার নিতে চলে যায়। এই জন্য ওর গায়ে শার্ট ছিল না। তবে অনিমা পুরো ভুল বুঝেছে। নাহিদ বাড়ি ফিরে আসে, গ্যারেজের সামনে গিয়ে একা বসে মাথার চুল টানতে থাকে। কিছুই বুঝছে না সে কি করবে, অনিমাকে কিভাবে মানিয়ে নিবে। বিকালে ভার্সিটির সামনে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে আছে আয়াত। অনিকেত কেন যেন তাকে একটু দেখা করতে বলেছে, নয়তো আয়াত বলেছিল অনিকেত হয়তো লজ্জায় আর তার সাথে দেখাই করবে না। বসে বসে ও কালকের কথা ভাবতে থাকে। নিজের কাজ থেকে রিজাইন দিয়ে মনমরা হয়ে ভার্সিটির মাঠে বসেছিল। আর 2 দিন সময় আছে তার বিয়ের। এটা জেনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। বাবা কেন তাকে আগে জানায়নি? বাবার ভাষ্য মতে সে তো জানে তার মেয়ের কোনো সম্পর্ক নেই, তাই নিজেই সব ঠিক করে ফেলেছে। ওই ছেলে নাকি খুব বড়লোক, নাম ডাক আছে ভালো। ছেলের নাম কি যেন বলল, আর ছবি দেখাতেও চেয়েছিল। তবে আয়াত রাগ হয়ে না দেখে বাসা থেকে বের হয়ে যায়। সব যখন ঠিক হয়েই গিয়েছে আর দেখে কি করবে। রাগে কষ্টে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। এখনো ভেবে বুক ভার হয়ে আসে পরশুই তার বিয়ে, তাও সম্পূর্ণ অজানা একটা মানুষের সাথে। গতকাল এই ভেবে বসে বসে মন খারাপ করছিল। এমন সময় হঠাৎ অনিকেতের আগমন। তবে এই আগমন যেন আয়াতের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। অনিকেত তাকে প্রপোজ করে বসে। অনিকেত ভাইয়ের মনে আয়াতের জন্য এই ফিলিংস থাকতে পারে সেটাও কখনো ভাবেইনি। তবে আয়াত তাকে রিজেক্ট করে দেয়। যেখানে তার বাবা একজনকে বিয়ের জন্য কথা দিয়ে দিয়েছে, সেখানে অন্য কিছু ভাবাও পাপ। তবে আজ আবার অনিকেত কেন দেখা করতে চায় আয়াত বুঝছে না। এত ভাবনার অবসান ঘটিয়ে অনিকেত আসে। কিছু খাবার অর্ডার করছি, তারপর কথা হোক। না না প্লিজ, এটা তো না করো না। তুমি তো অন্য কারো হয়েই যাচ্ছ। শেষবারের মতো আমার কথা রাখো। শেষে অনিকেতের জোড়াজুড়িতেও রাজি হয়। খাবার আসে। আয়াতের প্রিয় চাউমিন অর্ডার করেছে অনিকেত। খেতে খেতে আয়াত কেমন যেন নিজেকে দুর্বল অনুভব করতে থাকে। হঠাৎ টেবিলে মাথা দিয়ে ঘুমিয়েও পড়ে। অনিকেত স্বাভাবিকভাবে খেতে খেতে বলে ওঠে, আমাকে ক্ষমা করো আয়াত, যে আমার হবে না তাকে আমি অন্য কারো হতে দিতে পারবো না। রাতের ঠান্ডা বাতাসে সাদাফ বাগানে একা একা হাঁটছে, গুনগুন করে গানও গাইছে। কল্পনা করছে আয়াতকে। কল্পনায় আয়াত একটা শাড়ি পরেছে, তার সাথে কোনো এক সুন্দর জায়গায় ক্যান্ডেলাইট ডিনারে এসেছে। পাশে রেডিওতে গান বাজছে। আজ সবকিছুই যেন অন্যরকম লাগছে তার। ইদানিং ও নেশা ছেড়ে দিচ্ছে একটু একটু করে। নাস্তিক ছেলেটাও এখন সৃষ্টিকর্তার উপর একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। তবে এখনো ওর মনে অনেক সংশয়। এত বছরের এই সাদাফ ইয়াসিন তো আর হুট করে প্রেমিক পুরুষ সাদাফ হয়ে উঠতে পারবে না। এমন সময় তার ফোন পকেটে বেজে উঠেছে। টুম করে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসছে। চেক করতেই সাদাফের যেন হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। হাত কাঁপতে কাঁপতে ফোনটা নিচে পড়ে যায়। রাগে জিদে চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অহনা দৌড়ে এসে সাদাফের পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে স্যার, আপনি ঠিক আছেন? সাদাফ নিচে বসে পড়ে। এখনো সে চোখে মেলে তাকাচ্ছে না। যেই না নিজের জীবনটাকে একটু সাধারণ মানুষের মতো করতে চেয়েছিল, অমনি সব পাল্টে গেল।
সাদাফ নিজের মনকে বারবার বুঝাতে থাকে এইসব মিথ্যা। আমি সব সত্যটা জেনেই ছাড়বো আয়াত, তোমাকে আমি ছাড়বো না, একদমই না। আমার বিশ্বাস ভাঙার অপরাধে তোমাকে আমি জাস্ট শেষ করে দিব। আয়াত জ্ঞান ফিরে দেখতে পায় সে তার বাড়ির একপাশে শুয়ে আছে, মশার কামড়ে অবস্থা খারাপ। আরে আমাকে এখানে কে রেখেছে? আমি না রেস্তোরাঁয় ছিলাম। আয়াত উঠে নিজের রুমে চলে যায়। সবকিছু কেমন যেন লাগছে। সে বাসায় কখন আসলো মনেই পড়ছে না, মাথাটা অনেক ঘুরছে। রুমে এসে মাথায় হাত দিয়ে বসতে টেবিলে চোখ পড়ল। বাবার আজ আসতে একটু দেরি হবে, 1 সপ্তাহ ছুটি নিয়েই ফিরবে। টেবিলে একটা ছবি রাখা, ছেলের হবে হয়তো। আয়াতের একটু আগ্রহ হয়, সে গিয়ে সেই ছবিটা তুলতেই স্তব্ধ হয়ে যায়। সাদাফ ইয়াসিন? আয়াতের বিয়ে সাদাফের সাথে ঠিক হয়েছিল, কোনোভাবেই যেন বিশ্বাস হচ্ছে না। ছেলেটা এত দূর অব্দি এসে পড়েছে, ওর ভয় হতে থাকে বিয়েটা শেষমেশ হবে তো। মাঝখানে কেটে যায় 2 দিন। মা না থাকায় বিয়ের কোনো পূর্ব অনুষ্ঠান করা হয়নি আয়াতের বিয়েতে। আজ তার বিয়ে, লাল শাড়ি গায়ে জড়ানো, শুধু লাল বললে ভুল হবে। কন্যার গায়ের শাড়িটা লাল আর মেজেন্ডার কালারের মিক্স মনে হচ্ছে, তার উপর নানান ফুলের কারুকার্য। সাধারণত বিয়েতে যেসব বেনারসি দেখা যায় তার থেকে ভিন্ন। আয়াতের সারা শরীরেও সোনা আর হীরার গহনা, যদিও সেগুলো কিছুটা পাতলা, তবে এখন এসবই ট্রেন্ডে আছে। আয়াত মুখে এই প্রথম ভারী মেকআপ আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিয়েছে। এই সাজ যেন তার পুরো লুকসটা পাল্টাতে সার্থক। সকাল সকালই ছেলের বাড়ি থেকে সব দিয়ে গিয়েছে। আয়াতের তো মা নেই, মা না থাকলে কেউই আর আপন হয় না। মামাদের আসার কথা ছিল, তবে নানান ছুতো দিয়ে তারা তা এড়িয়ে গিয়েছে। অবশ্য কারণটা আয়াত জানে, আসলেই যদি কিছু দিতে হয়। আয়াত আনমনে হাসে, মায়ের একটা ছবি নিয়ে দেখতে থাকে। বুক চাপা একটা আর্তনাদ যেন বেরিয়ে আসতে চাইছে। আয়াত নিজেকে আয়নায় দেখে বলে ওঠে, মা দেখো, আমাকে একদম পাকিস্তানি ব্রাইডদের মতো লাগছে। এসব গহনা শাড়িও সবার থেকে আলাদা, কত সুন্দর লাগছে আমায়। আজ তুমি থাকলে আমার বিয়েতেও সব নিয়ম কানুন পালন হতো, গায়ে হলুদ হতো, মায়ের আঁচলে দুধ ঢেলে দিয়ে গোসল হতো, সব কিছু হতো। অথচ এই অভাগাকে দেখো, হাতের মেহেদিটুকু ছাড়া কিছুই জুটলো না। আয়াতের চোখ বেয়ে পানি পড়তে থাকে। নিজেকে সান্ত্বনা নিজেই দেয়, এসব তো সামাজিক রীতিনীতি। ইসলাম অনুযায়ী বিয়ে ঠিকভাবে হলেই তো হলো। তার হঠাৎ ভীষণ ভয় হতে থাকে, মনটা ছটফট করছে। এই সময়ে তার রুমে কেউ নেই। বিয়ের অনুষ্ঠান সব কমিউনিটি সেন্টারে হবে, সাদাফরা গাড়ি পাঠিয়ে দিবে, সেটাই করে 2 বাপ মেয়ে চলে যাবে। আয়াতের ভীষণ ভয়ের কারণে হাত পা কেঁপে উঠছে বারবার। এত বড় একটা দিন, অথচ দুটো কথা বলার কেউ নেই। তুই ঠিক আছিস মা? একটা ঝামেলা হয়ে গিয়েছে। বাবার কথায় পাথরের কাজ করা ওড়নাটা মাথায় দিয়ে পিছন ফিরে তাকায় আয়াত। কি হয়েছে আবার? এদিকে ফরহাদের নিজের মেয়েকে বউ সাজতে দেখে তার চোখে পানি এসে পড়েছে। কোনো পরীর থেকে কম লাগছে না তাকে। তার উপরে দামি শাড়ি, ওড়না, হাতের বালা, গলার গহনা, নাকের নথ কিংবা টিকলি, সবকিছু যেন সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা করছে নিজের মেয়েকে জড়িয়ে ধরে বুক ফেটে কান্না করতে আর বলতে, মা রে, তোর কোনো শখ তো ঠিকভাবে পূরণ করতে পারিনি, তবে আল্লাহ হয়তো এবার তোর দিকে তাকিয়েছে, তাই তো এত বড় ঘরের ছেলে তোর স্বামী হচ্ছে। তোর সব ছোট ছোট স্বপ্ন পূরণ হবে দেখিস। তবে কিছুই বলতে পারে না ফরহাদ তার মেয়েকে। সে জানে মুখ খুললেই কান্না চলে আসবে, আর সে চায় না আয়াতের সামনে কাঁদতে। যতই হোক আজ নিজেকে শক্ত রাখবে সে। বাবা কিছু বলছো না যে? তুই একটু ওড়নাটা আর একটু টেনে চেহারাটা ঢেকে দে, তারপর আমার সাথে পাশের রুমে গিয়ে বস। ওর এখানে কলেমা কাবিনটা শেষ করতে যাচ্ছে। আয়াত তাই করে। তবে সেখানে আগে থেকেই হুজুর 2জন অপরিচিত লোক ছিল। আয়াত কিছুই বুঝতে পারছে না, তার তো কমিউনিটি সেন্টারে বিয়েই হবে। তাহলে এখন এখানে কাবিন করে বিয়ে সম্পন্ন করার কি দরকার? বিয়েটা যে এখানেই হবে সেটা সে নিশ্চিত হয় যখন সাদাফকে দেখতে পায়। ওনার ভাস হতে দেখতে পায় তার শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি শেরওয়ানি পরা এক লম্বা যুবক ভিতরে আসছে। চোখে মুখে কেমন যেন রহস্য। তবে সত্যি বলতে সাদাফকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এত বড় সুপারস্টার আর কিছুক্ষণের মাঝেই তার স্বামী হয়ে যাবে, জীবনটা তার সাথে জুড়ে যাবে। ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে যায় আয়াতের।
আচ্ছা, এতক্ষণে তো সাংবাদিক আর সাদাফির সব ফ্যান্সরাও সব জেনে গিয়েছে। তারা হয়তো কমিউনিটি সেন্টারে ভিড় করেছে। ওর ভক্তদের চোখে তো আয়াত এখন বিষ। আয়াতকে ট্রোলও করবে হয়তো। সাদাফ কি পাশে থাকবে তখন? কাজে বিয়ে পড়াতে শুরু করে। 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে পড়ানো হয়। 3 বার কবুল বলে আয়াত সারা জীবনের জন্য সাদাফকে নিজের স্বামী হিসেবে মেনে নেয়। আর সাদাফও পর মুহূর্তেই 3 কবুল বলে আয়াতকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে দেয়। কাগজে সাইন করে আইনগতভাবেও তারা স্বামী স্ত্রী এখন। উপস্থিত সবাই বলে ওঠে। কাজী সাদাফকে বলে, ধন্যবাদ হুজুর। সবাই উঠে দাঁড়ায়। আয়াতের বাবা সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। তারপর সবাই বেরিয়ে যায়। ফরহাদও আগে আগে বেরিয়ে তাদের পথ দেখাচ্ছে। যাওয়ার আগে সাদাফ একবার পিছন ফিরে আয়াতের দিকে তাকায় আর ধীর গলায় বলে ওঠে, যা হবে সবটা শক্ত মনে সহ্য করে নিও। তোমাকে বাঁচানোর জন্য এসব করছি। ভুল বুঝো না আমায়। তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়ে। আয়াত কিছু বুঝতে না পেরে ঘুমটার ফাঁকা দিয়ে আরেকবার তাকায়। সাদাফ বলে ওঠে, প্রেমে পড়তে সারাটা জীবনের দরকার নেই, একটা ছোট্ট সুন্দর মুহূর্তই যথেষ্ট। সেই মুহূর্তেই তোমার প্রেমে পড়েছিলাম আমি। এইসব সেই প্রেম আর তার প্রেমিকাকে বাঁচাতেই করছি। মানে? শুনো মেয়ে, তোমার প্রেমিক পুরুষকে পবিত্র বানিয়ে প্রেমকে জয় করার কঠিন কাজটা এখন একান্তই তোমার। যা হবে সহ্য করে নিও। সাদাফ রুম থেকে বেরিয়ে যায়। আয়াত কিছুই বুঝতে পারছে না। সব কথা এক হাত মাথার উপর দিয়ে যাচ্ছে। বিয়ের মতো বিষয়ে সাদাফের সাথে জড়িয়েও কোনো ভুল করলো না তো, যার মাসুল সারা জীবন দিতে হবে। কমিউনিটি সেন্টার পুরোটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। গেস্টরা সবাই বসেও আছে। সাংবাদিক সহ আরো অনেকেই উপস্থিত আছে। বেশিরভাগ সাদাফের নিজের লোক। এদের মুখে টাকা ছুড়ে দিয়ে সবটা ধামাচাপা দেওয়া যাবে। শুধু সাংবাদিকরা বেশি বার বেড়ে গেলেই সমস্যা। আয়াতকে ধরে নিয়ে স্টেজে বসানো হয়। আয়াত এখন প্রায় বরফে জমে যাচ্ছে এমন অবস্থা। এমন আজব বেশি কখনো দেখেনি। বিয়ে তো আগে হয়েই গেল, তাহলে এসব কি? আর কেনই বা হচ্ছে? তার চোখে বারবার সাদাফের চেহারা ভেসে উঠছে। এসব কি ওর কোনো পরিকল্পনা? একটা বড় স্টেজে দুপাশে বরকনের বসার আসন, মাঝখানে একটা সাদা পর্দা দেয়া। কাজী এসে বসে, সাদাফও তার সাথেই। সবাই আগে থেকেই বসা ছিল। অনিমা অনিকেতদের বাড়ির লোকেরাও উপস্থিত আছে। অনিকেত কি যেন ভেবে একটু উসকুস করছে। তার প্ল্যানটা কি কাজে লেগেছে? সাদাফ এখনো কেন বসে আছে? বিয়ে ভাঙছে না কেন? একদিকে কাজে বিয়ে পড়াতে শুরু করে, অন্যদিকে অনিকেত ভাবে সাদাফ নিজে থেকে কিছু না করলে তাকেই সবটা করতে হবে। সে পকেট থেকে ফোনটা বের করতে যাবে, তখনই সাদাফ নিজ আসন থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি কি ভার্জিন? অ্যারেঞ্জ ম্যারেজে এসব দেখে নেওয়া উচিত। তোমার মতো মধ্যবিত্ত সুপারস্টারের বউ হতে গেলে এই সামান্য পরীক্ষাটা তো দিতেই হবে সবার সামনে, আগে সেটা প্রমাণ হোক। আয়াত এমন কথা শুনে অবাক হয়ে যায়। এক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে থাকে সাদাফের দিকে। তবে কি যেই ভয় সে পেয়েছিল তাই সত্য হলো? বিয়ে বাড়িতে নানান তামাশা, সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্ন আয়াতকে শেষ করে দিচ্ছে। প্রথম পর্বে বিস্তারিত ছিল, তাই এখানে দ্রুত কাহিনী এগিয়ে নিলাম। সবকিছুর ফলে সেন্সলেস হয়ে পড়ে আয়াত, আর এক অজ্ঞাত ব্যক্তির কিছু লোক এসে তাকে তাড়াতাড়ি গাড়িতে করে নিয়ে যায়। সেই লোক যেন সবটা জানে। গাড়িতে বসে আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে এতদিনের সব কথা ভাবছিল। একটা লম্বা কল্পনার সমাপ্তি হয় একটা বিশাল বাড়ির সামনে এসে। গাড়ি থামতেই সেই মানুষটি গাড়ি থেকে বেরিয়ে নিচে নামে। ঘুমন্ত আয়াতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। নিজের মেয়ে স্টাফদের বলে, মেয়েটাকে সাবধানে ঘরে নিয়ে শুইয়ে দাও, বাকিটা আমি দেখছি। বিকেল পেরিয়ে সময়টা এখন রাত। একটু আগেই জ্ঞান ফিরেছে আয়াতের। চোখ খুলে বুঝতে চেষ্টা করে সে এখন কোথায়। না, জায়গাটা চেনা মনে হচ্ছে না। আয়াত উঠে বসে, মাথাটা ভার হয়ে গিয়েছে। পুরো দুপুর এমন একটা ঝড় বইল তার উপর। মা, তুমি ঠিক আছো? হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠে দরজায় তাকায় আয়াত। একজন 50 হবে হয়তো বয়স এমন মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পারে না। সেই মহিলা ঘরে ঢুকে লাইটটা অন করে। আয়াত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কোথায় দেখেছে মনে হচ্ছে।
তবে ঠিক মনে পড়ছে না। বসো, তোমাকে একটু খাইয়ে দিই। তুমি তো সেই কখন থেকে না খেয়ে আছো। কে আপনি? আমি কোথায়? বাসায় যাব আমি। কথাটা বলে আয়াত উঠতে নিতেই দুয়াত তাকে বাধা দেয় আর বলে ওঠে, আমিও তাই। তুমি জানো আমি তোমার কি হই? তবে তোমার স্বামী হয়তো সেটা চায় না। স্বামী? আয়াতের বুকটা ভার হয়ে আসে। তার এমন একজন জঘন্য মানুষের সাথে বিয়ে হয়েছে ভাবতেই কান্না আসে। তাকে আবারও স্বামী হিসেবে মানবে? অসম্ভব। ওই মানুষটাকে সে ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। নাও খাও। খাবো না, আমি চলে যাব। মা হয়ে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, এতে এত নানা করছো কেন? আমাকে নিজের মা ভেবে একটু খেয়ে নাও। আর তোমার বাবার কাছেও আমি লোক পাঠিয়েছি, তারা তার খেয়াল রাখছে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি খাও মা। আয়াতের চোখ দিয়ে পানি পড়তে থাকে। মা, সত্যি যদি আজ তার মা থাকতো এসব কিছুই সহ্য করতে হতো না। মায়েরা সবসময় ঢাল হয়ে সন্তানকে রক্ষা করে। আয়াতের পেটে প্রচণ্ড খিদেও ছিল, সে খাবারটা মুখে নেয়। দোয়া তো মেয়েটাকে খাইয়ে দিতে পেরে একটু শান্তি পায়। আয়াত পানির গ্লাসটা হাতে নিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে প্রশ্ন করে, কে আপনি? আমার যত্ন কেন নিচ্ছেন? বললাম না তোমার স্বামী চায় না আমি তোমাকে বলি তোমার কে হয়ে। সে হয়তো এতক্ষণে খবর পেয়েও গিয়েছে তুমি এখানে আছো, এসে তোমাকে নিয়ে যাবে। প্লিজ ওই লোকটাকে আমার স্বামী বলবেন না, অসহ্য লাগছে শুনতে। আর তার সাথে আমি যাব না। 3 কবুল পরে বিয়ে করেছো, এখন তুমি যাই বলো না কেন তুমিও জানো সে তোমার রক্ষক। তবে সাদাফ বিনা কারণে এসব করতো না। হয়তো এমন কোনো রহস্য আছে যেটা আমরা জানি না। যে রহস্যই থাকুক, যেই ছেলে নিজের বউকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করে, সে কেমন পুরুষ? সে তো কোনো পুরুষই না। আমার সাথে চলো, তারপর বোঝাচ্ছি আমি পুরুষ নাকি অন্য কিছু। দরজার সামনে হতে আওয়াজ পেয়ে সেদিকে তাকায় আয়াত। দোয়াত হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে যায়। সাদাফ এখন কেন আসলো? মেয়েটাকে একটু খাবার খাওয়ানোর পর আসতো। এখন কি হবে দোয়াত জানে। সে অসহায় দৃষ্টিতে সাদাফের দিকে তাকায়, যেন বলতে চাচ্ছে মেয়েটাকে আজ এখানেই থাকতে দিতে। তবে সাদাফ তার দৃষ্টিকে ইগনোর করে আয়াতের কাছে এসে দাঁড়ায়। আয়াত যেন রাগে জিদে সাদাফকে শেষ করতে পারলেই বাঁচে। সাদাফ আয়াতকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। এই নামান আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? যাব না আমি আপনার সাথে। আমার বাসায় নিয়ে যাচ্ছি, চলো আগে, তারপর বুঝবো তুমি যেতে চাও কি না। প্লিজ নামান আমাকে। আপনার মতো খারাপ মানুষের সাথে আমি যাব না। এই খারাপ মানুষটাই তোমার বিয়ে করা বর, যার সাথে সারাটা জীবন তোমাকে থাকতে হবে, যার বাচ্চার মা হতে হবে। আর আজকে তো বাসর রাত, বললেই হলো যাবে না। এবার আয়াতের ভয় হতে থাকে। ছেলেটা এত অপমান এত কিছু করেও শান্ত হয়নি নাকি? এখন কি? না না, আয়াত এত কিছু একসাথে জাস্ট সহ্য করতে পারছে না। সাদাফ আয়াতকে নিয়ে বাহিরে এসে গাড়িতে তুলে দেয়। দরজা লক করে সামনে গিয়ে বসে গাড়ি চালাতে থাকে। আয়াত বারবার চিল্লাচিল্লি করে দরজা খোলার চেষ্টা করছে, তবে ফলাফল শূন্য। শেষে না পেরে কাঁদতে শুরু করে। সাদাফ লুকিং মিররে আয়াতকে দেখে। তার খারাপ লাগে মেয়েটার জন্য। ও কোনো দোষ ছাড়াই শাস্তি পাচ্ছে। তবে আয়াত তো ওকে সত্যটা বলার সুযোগও দিচ্ছে না। কাল সকালে সব বলেই দিবে। অনেকের ছেলেটা মিথ্যা তামাশার জন্য এত কিছু করতে হয়েছে। বিয়ে বাড়ির সবাইকে টাকা দিয়ে সবকিছু থামিয়ে দিয়েছে সাদাফ। একটা তথ্য এখন আর বাহিরে যাবে না। তবে অনেকের যদি সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিত তখন সাদাফ চাইলেও আয়াতকে মানুষদের কথার আঘাত থেকে বাঁচাতে পারত না। আর ওই সময়ে এত দ্রুত তার মাথায় আর কোনো উপায় ছিলও না। তাই ইচ্ছা করে সে সবার সামনে ওই সিনক্রেটটা করে, যেন অনিকেতের কোনো সন্দেহ না হয়। নয়তো ছেলেটা পুরো প্রস্তুতি নিয়েছিল এত বড় একটা ব্যাপার ঘটিয়ে ফেলার। সাদাফ নিজে যাই বলুক, নিজের লোকদের চুপ রাখতে সে জানে। তবে অনেকের যদি সেসব ভাইরাল করতো তখন দেশের মানুষদের চুপ রাখাটা অসম্ভব হয়ে পড়তো। যদিও ভালো টাকা দিয়ে সাংবাদিকদের ক্যামেরা থেকে আজকের সব ভিডিও সরাতে পেরেছে, নয়তো এত বড় সুপারস্টারের বিয়ের এসব ঝামেলার মিলিয়ন মিলিয়ন ভিউর লোককে সামলাতে পারে। আর যেসব গেস্টরা লাইভ করছিল সেগুলো সরাতে গিয়ে সাদাফের একটু ঝামেলা হয়েছে, কারণ অলরেডি অনেকেই সেটা দেখে ফেলেছিল।
তাই সাদাফ চালাকি করে নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছেড়ে সবাইকে বোঝায় এসব ওর নতুন নাটকের অংশ। তবে সাদাফ যে ম্যারিড সেই বিষয়টা বেশি দিন গোপন রাখা যাবে কিনা অজানা। গাড়ি হঠাৎ থেমে যায়। সাদাফ তার বিশাল বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে। আয়াত অসহায় দৃষ্টিতে কাঁদতে কাঁদতে বাড়িটার দিকে তাকায়। আশেপাশে এত গাছপালা, জঙ্গলের ভিতর দিয়ে সে পালাতে পারবে না। এতদিন কাজ করেও আশেপাশে সেরকম কিছুই চিনে না সে। ও আসা যাওয়াও করেছে নিলয়ের গাড়িতে তার সাথে। যাব না আমি, আমাকে ছেড়ে দিন, বাসায় যাব। আপনার সাথে যাব না আমি। যে আমাকে এত বড় কলঙ্কের দাগ দিয়েছে তাকে আমি কোনোদিন মানব না। তোমার গায়ে কলঙ্ক লাগানোর অধিকারও আমার, আর মুছে ফেলার অধিকারও শুধু আমার। সাদাফ লক খুলে দরজা টেনে আয়াতের হাত ধরে টেনে ওকে বের করতে আয়াত হাত ছাড়িয়ে ফেলার চেষ্টা করে অনেক। তবে জিম করা পুরুষালী হাতের শক্তির সামনে তার এই ক্লান্ত শরীর একদম তুচ্ছ। সাদাফ আয়াতকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে নিজের রুমে নিয়ে আসে। খাটে শুয়ে দিতেই আয়াত চিৎকার দিয়ে ওঠে। আবার কি হলো? কানের পোকা সব মরে যাচ্ছে। এভাবে চিল্লিয়ে কোনো লাভ আছে? আমার সার্ভেন্টরা আমার কথা ছাড়া এক চুলও নড়বে না। আমাকে জোর করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি প্লিজ। আয়াত চোখ মুখ বন্ধ করে খাটে শুয়ে একা একাই এমন পাগলামি করতে থাকে। সাদাফ প্রথমে কিছু বুঝতে পারে না ও কি বলছে। পরে বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে ওর পাশে বসে। শীতল কণ্ঠে বলে, শুনো মেয়ে, আমি পুরুষ, কোনো কাপুরুষ না যে অধিকার আর গায়ের জোরে তোমাকে নিজের বানাবো। এতদিনে তুমি আমাকে এই চিনলে? আয়াত সাদাফের কথায় চোখ মেলে তাকায়। একটু শান্ত হয়ে অসহায় গলায় বলে ওঠে, আপনি না বললেন আজকে আমাদের বাসর রাত? আমি এসব এখন একদম করতে পারবো না। দূরে থাকুন আপনি প্লিজ। সাদাফ হাসে। বোকা মেয়েটার এত তেজ শুধু মুকুব দিয়ে। এখন একদম বাচ্চার মতো মিনতি করছে। সে আয়াতকে নির্ভয় দিয়ে বলে, আমি চাইলেই তোমাকে জোর করতে পারি, চাইলেই তোমার শরীরটা নিজের স্পর্শে ভরিয়ে দিতে পারি। এতে আমার কোনো পাপও হবে না, কারণ আমি তোমাকে হালালভাবে বিয়ে করার স্বামী। তবে আমি সেটা করব না। কেন জানো? কারণ ভালোবাসার মানুষকে অসম্মান করা যায় না। তোমাকে জোর করে নিজের বানিয়ে তোমার আত্মসম্মানে আমি আঘাত দিতে পারবো না। দেখো, একদিন তুমি নিজেই আমাকে কাছে টেনে নিবে। আমি শুধু একতরফা ভালোবেসে যাব আর তোমার জন্য অপেক্ষা করব। সাদাফ উঠে যায়। আয়াত শুধু চোখে পানি নিয়ে সাদাফের দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে বোঝা তার জন্য দিন দিন অনেক কঠিন হয়ে পড়েছে। ও ভালো নাকি খারাপ এই প্রশ্নের জবাবও এতদিনেও পেল না। সাদাফ আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। খুলে ভিতর থেকে একটা সুতির সাথে বের করে আয়াতের সামনে গিয়ে রাখে। আমাকে বুঝতে এসো না, হয় নিজেই গোলকধাঁধায় হারিয়ে যাবে, নয়তো প্রেমে পড়ে যাবে। আয়াত চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। সাদাফ আরো বলে, এইসব বিয়ের গহনা শাড়ি খুলে এটা পরে শুয়ে পড়ো। ওয়াশরুমে চেঞ্জ করতে সমস্যা হতে পারে, রুমে বসেই পাল্টাও। আমি বাহিরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আমাকে একা রেখে? আয়াতকে উদ্বিগ্ন হতে দেখে সাদাফ মুচকি হেসে দুহাত ভাঁজ করে। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আয়াত নিজের কথায় নিজেই বোকা বনে চলে যায়। আমতা আমতা করে বলে, না মানে অন্ধকারে এত বড় বাড়িতে আমি একা থাকবো কিভাবে? ভূত আসে যদি? সাদাফের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ভয় বাড়িয়ে দিতে বলে, তার মানে তুমিও জানো পাশের বিলটার কথা? মানে? আরে শুনোনি, লোকমুখে আছে পাশের বিলটা নাকি ভালো না। এক নববধূ বিয়ের রাতে কোনো এক কারণে সেখানে গিয়ে ঝাঁপ দিয়েছিল। তা আজ থেকে অনেক বছর আগের কথা। বৃষ্টির রাত, কেউ বাঁচাতেও পারেনি। তারপর থেকে এদিকে রাত হলে লোকজন একদম আসা বন্ধ করে দেয়। এজন্যে আশেপাশে বাসাবাড়ি এত কম। আমি তো সাহস করে আছি। আমার সাথে নিলয় সারা দিন থাকে। রাত হলে দারোয়ান কাকা, ড্রাইভার আর সার্ভেন্টরা আছে এজন্য। আর ভূত তো এমনিও মেয়েদের কাছে বেশি যায়। আয়াত এখন আবার কাঁদবে কাঁদবে এমন অবস্থা। সাদাফ বুঝে একটু বেশি মিথ্যা বলে ফেলেছে সে, তাই সান্ত্বনা দিয়ে বলে, আমি রুমের সামনেই আছি, তুমি কাপড় পাল্টে বসো। সার্ভেন্টরা খাবার দিয়ে যাবে, তারপর চুপ করে খেয়ে শুয়ে পড়বে। খবরদার, আর কোনো পাগলামি করলে সোজা বিলে ছেড়ে দিয়ে আসবো। আর আমিও আসছি পরে। তোমার হাত পা ঝাঁকানোর অভ্যাস আছে? হ্যাঁ? মানে তোমার পাশেই তো শুভ আমি।
রুম আমার, বিছানা আমার, আর কোথায় যাব তাই বললাম আর কি। মাঝখানে কোলবালিশ রেখে দিও, কেউ কারো ভাগের জায়গায় না ঢুকলেই হলো। আয়াত আর কিছু বলে না। সে আসলে একটু বেশিই ক্লান্ত। তার উপরে এত কান্নাকাটি, ঝাপাঝাপি করে গায়ে একদম বল নেই। ওই আন্টিটা খাবার খাওয়াতেও পারেনি। এর মাঝে সাদাফ নিয়ে এসেছে। এখন সেও একটু খেয়ে ঘুমাতে চায়। বাকি এখান থেকে পালানোর বুদ্ধি সকালে করা যাবে। সাদাফ রুম থেকে বেরিয়ে কাউকে কল করে আর বলে ওঠে, ওর কাছ থেকে সবকিছু কেড়ে নে, আর যেন আয়াতের ছবি ভাইরাল হওয়ার কোনো রিস্ক না থাকে। আর হাত পা ভেঙে একদম আধমরা বানা, বাকিটা পরে দেখছি। আয়াতের খাবারে ঘুমের ওষুধ মিশানোর পরও জ্ঞান হারিয়ে ফেলে। অতঃপর অনিকেত ওকে নিয়ে নিজেদের ফার্ম হাউসে চলে যায়। ইচ্ছা করে ওর সাথে অন্তরঙ্গ কিছু ছবি তুলে সেগুলো সাদাফকে পাঠায়, আর একটা ছোট্ট মেসেজ লিখে দেয়। আপনি নিজেই চরিত্রহীন। এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিন মিস্টার সাদাফ, নয়তো আমি বিয়ের দিন সবাইকে সবকিছু দেখিয়ে আপনাদের বদনাম করে দেব। খামাখা 2 টাকার একটা মেয়ের জন্য এত বড় সুপারস্টারের নাম ডুবানোর কোনো অর্থই হয় না। অনিকেত কাজ শেষে নিজেই আয়াতকে গাড়ি করে নিয়ে বাড়ির পাশে রেখে আসে। তবে ভাগ্যবশত অহনা সেই রাস্তা দিয়ে সেদিন বাড়ি ফিরছিল। আয়াতকে সে কয়দিনে চিনে গিয়েছিল খুব ভালো করে। তাই সে যখন দেখে একটা ছেলে আয়াতকে কোলে করে নিয়ে বাড়ি ঢুকছে, তখনই তার সন্দেহ হয়। পিছু পিছু গিয়ে দেখে ছেলেটা আয়াতকে রেখে চলে যাচ্ছে। অহনা কৌশলে কিছু ছবি তুলে রাখে। সাদাফ চাইলেই সেদিন রাতে আয়াতকে ভুল বুঝতে পারত। সত্যি বলতে একটু বুঝেও ছিল। তবে পর মুহূর্তে আয়াতের মুখটা ভেসে ওঠে। সাদাফের মতো ছেলে যে মেয়ের জন্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে শুরু করেছে, সেই মেয়ে আর যাই হোক চরিত্রহীন না। এদিকে অহনা কিছুটা আন্দাজ করতে পেরে সেই ছবিগুলো সাদাফকে দেখিয়ে কি হয়েছিল বলে দেয়। তাই সাদাফ নিজেই দাবার গুটি খেলতে শুরু করে। কি ভাবছেন? বারান্দার চেয়ারে হেলান দিয়ে বসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে সবকিছু ভাবছিল সাদাফ। আয়াতের কথায় ঘোর ভেঙে তার দিকে তাকাতেই চোখ আটকে যায়। হঠাৎ কেন যেন গলা শুকিয়ে যাচ্ছে। আয়াত বুঝতে না পেরে ইশারায় জিজ্ঞেস করে, কি? সাদাফ উত্তর দিতে পারে না। মাথা ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি দেয়। মেয়েটা কি বোকা নাকি? এমনি নতুন বিয়ে হলে ছেলেরা বউয়ের কাছে যাওয়ার জন্য পাগল থাকে। আর এই মেয়ে সকাল সকাল সাদা শাড়ি পরে এভাবে ভিজা শরীরে চুল মুছতে মুছতে সামনে এসে দাঁড়িয়েছে। কিছু না, শুনো, তোমাকে নিয়ে বের হব। কোথায় নিয়ে যাবেন? আমি আপনার সাথে কোথাও যাব না। আর আপনি একদম স্বামীর অধিকার খাটাতে আসবেন না। সাদাফ এবার বিরক্ত হয়। সে কিছু না করেও বারবার কথা শুনছে। এর চেয়ে করাই ভালো। সাদাফ উঠে আয়াতের কাছে যেতে থাকে। আয়াত কিছু না বুঝে পিছাতে পিছাতে একদম বারান্দার গ্রিলে গিয়ে ঠেকে। কি সমস্যা? সাদাফ উত্তর দেয় না। কেমন নিঃশক্ত চোখে আয়াতের মুখের একদম কাছে নিজেকে নিয়ে আসে। আয়াত ভয়ে এবার চোখ বন্ধ করে ফেলেছে। চোখের পাতার ঠোঁট দুটো অনবরত কাঁপছে। সাদাফ একটা আঙ্গুল ছুঁয়ে দেয় ঠোঁটে। আয়াত কেন যেন বাধা দিতে চেয়েও পারছে না। সাদাফ মুচকে এসে আয়াতের 2 চোখে 2বার ঠোঁট ছুঁয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। দেয়ালে হেলান দিয়ে বলে ওঠে, তুমি না মানলে তো সত্যটা বদলে যাবে না বউ। আর তোমার বাবাকেও নিয়ে এসেছি, ওনার কাছে মাফও চেয়েছি। উনি মেনে নিতে পারলে তোমার এত সমস্যা হচ্ছে কেন? আয়াত চোখ মেলে তাকায়। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ, তাও এত কাছ থেকে। দম যেন আটকে যাচ্ছিল। তবে একটা কথা কানে বাজছে, তার বাবা এসেছে। আয়াত প্রশ্নসূচক দৃষ্টি ফেলতেই সাদাফ মাথাটা উপর নিচ করে বলে, হ্যাঁ। আয়াত আর এক মুহূর্তও দাঁড়ায় না, দৌড়ে নিচতলায় চলে যায়। ফরহাদ বসে বসে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। আয়াত বাবাকে দেখে খুশি হয়, আবার সাথে অবাকও হয়। তার বাবা এত দ্রুত স্বাভাবিক হলো কি করে? সে দূরে বাবার কাছে গিয়ে বসে। বাবা। কিরে মা, উঠেছিস? বস, নাস্তা কর। কখন আসলে বাবা? এই তো একটু আগে। আয়াত কিছুটা সন্দেহের চোখে বাবার দিকে তাকিয়ে আছে। এত স্বাভাবিক হলো কি করে সে? ফরহাদ মেয়ের অবস্থা বুঝে সবটা বলতেই নিচ্ছিল। তখনই চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা সাদাফের দিকে। সাদাফ ইশারায় বলে, কিছু বলার দরকার নেই। আসলে ফরহাদকে সব সত্য বলে দিয়েছে সাদাফ। তবে সে চায় না অনিকেতের এসব কিছু আয়াত জানুক। খামাখা এটা ওটা ভেবে টেনশনে ভেঙে পড়বে। ফরহাদও তাই কথা ঘুরিয়ে দিতে বলে, যা হয়েছে একটা ভুল বোঝাবুঝি ছিল, সব মিটে গিয়েছে, এখন সবটা মেনে নে মা। আয়াত বাবাকে কিছু বলতে নিয়েও বলে না। সে নিজে খুব কনফিউজড।
তার আড়ালে অনেক কিছুই হচ্ছে হয়তো, যেটা সে জানে না। এদিকে খিদায় পেটে ইঁদুরগুলো মারামারি করছে। আয়াত তাই খেতে বসে পড়ে। তবে খেয়াল হয় সাদাফও তো কিছু খায়নি। ওর কথা ভেবে খাওয়াও আর শুরু করা হচ্ছিল না। আমিও এসে পড়েছি, সবাই মিলে শুরু করা যাক। আয়াত কিছু বলে না। সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। খাওয়া প্রায় শেষের দিকে। তখনই অহনা দৌড়ে ভিতরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাদাফ বুঝতে পারে কিছু একটা হয়েছে। কি হয়েছে অহনা? এভরিথিং ওকে? স্যার, ফরহাদ আঙ্কেলকে একটা খবর দেওয়ার ছিল। আয়াত প্রশ্ন করে বসে। কি হয়েছে? অনিমা আপু সুইসাইড করেছে। অনিকেত বোনের রুমে এক কোণে ঘেঁষে দাঁড়িয়ে আছে। সামনে বেডে শুয়ে আছে অনিমা। না, পরাণ পাখিটা এখনো পুরো যায়নি। ঘুমের ওষুধ খেয়ে দুনিয়াটা ছাড়তে চেয়েছিল সে। ঠিক সময় অনিকেত এসে পড়ে, পুরো পারেনি। ডাক্তার কি যেন খাইয়ে দিতেই বমি করে ট্যাবলেটগুলো বের করেছে। এখন ক্লান্ত শরীরে বিছানায় লেগে আছে। পাশেই বসে বসে হাই হতাশ করছে ওদের মা। তার মেয়ে একটা ছেলের জন্য এত বড় স্টেপ নিতে পারলো। অনিমা এসব করার আগে শেষবার নাহিদকে কল করে বলেছিল, তোমার প্রতি আমার ভালোবাসা তোমার সুখের আগুনেই তোমাকে শেষ করে দিক মিস্টার নাহিদ। আমার সাথে যা হবে সব কিছুর জন্য তুমি দায়ী। মানে? হ্যালো হ্যালো অনিমা, শুনছো? অনিমা কলটা কেটে দেয়। নাহিদ বুঝতে পারে মেয়েটা আবার কোনো পাগলাম করবে। ও দ্রুত আর কিছু না ভেবে ওদের বাসার উদ্দেশ্যে বাইকে করে রওনা দেয়। এসেই দারোয়ানকে ধাক্কা দিয়ে ভিতরে এসে চিল্লিয়ে সবাইকে বলে, ও অনিমা সুইসাইড করছে, ওকে আটকান কেউ। অনেকে তেমনিও অসুস্থ। কালকে সাদাফের লোকজন পিটিয়ে আত্মরা করে রেখে গিয়েছে। তবে বোনের এমন কথা শুনে কোনো ভাই কি ঠিক থাকতে পারে? সে দৌড়ে অনিমার রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। ভেঙে ঢুকতেই এসব। নাহিদ এখনো রুমের দরজার সামনে থ মেরে দাঁড়িয়ে আছে। এসব কিছু তার জন্য হয়েছে। তবে সে তো সত্যি অনিমাকে ভালোবেসেছিল। এইটুকু বিশ্বাস ছিল না মেয়েটার তার প্রতি। এত অভিমান। এমন সময় সাদাফ ও আয়াত ফরহাদ ওদের নিয়ে এসে পড়ে। ফরহাদ রুমে গিয়ে তার মালিক অনিমার বাবাকে সান্ত্বনা দিতে থাকে। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর। আয়াত অনিমার পাশে বসে তার মাকে শান্ত করতে থাকে। তার বড় বোনের মতো সবসময় যে মেয়েটা আগলে রাখত, তার এই অবস্থা ওরও সহ্য হচ্ছে না। ভালোবাসলে হয়তো মানুষ এমনই হয়ে যায়। আয়াতের খুব খারাপ লাগতে থাকে। নাহিদ একটু আগে ডাক্তার আসার পর সবাইকে সব বলেছে। সে বলেছে অনিমা সুস্থ হলেই ওকেও বিয়ে করবে। অনিকেত অবশ্য বোনের জন্য রেগে নাহিদকে দুটো লাগিয়েও দিয়েছে। তবে নাহিদও নাচুর বন্ধা, সে যায়নি। এখনো ঠাই মেরে দাঁড়িয়ে আছে। সাদাফ এসে তাদের মাঝে দাঁড়ায়। অনিকেতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেয়। অনিকেত সাদাফকে দেখে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায়। খাটে বসে মাথার চুলগুলো টানতে টানতে বলতে থাকে, কি আজব ব্যাপার, যে মেয়েটা সবসময় আমার মোনাজাতে ছিল, এখন সে অন্য কারোর ভাগ্যের লেখা জোর করে বদলাতে গিয়েছিলাম বলে আমার নিজের বোনেরই এই অবস্থা। অনিকেতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এটাকেই হয়তো বলে প্রকৃতির প্রতিশোধ। সে নিজের জিদে অন্যের মেয়ের ক্ষতি করতে চেয়েছিল। আজ তার বোনেরই সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। অনিমার কিছু হলে সে কখনো নিজেকে মাফ করতে পারবে না। আল্লাহ, ভালোবাসা তো কেড়ে নিয়েছো, অন্তত বোনকে নিয়ে নাও। কিছুক্ষণ পর অনিমার জ্ঞান ফিরতে সবার মুখে হাসি ফিরে আসে। অনিমা নাহিদের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নাহিদ এসে ওর পাশে হাঁটু গেড়ে বসে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্লিজ এবারের মতো মাফ করে দাও। বিয়ে করে তোমাকে বাসায় নিয়ে যাব আমি, প্রমিস। আর কোনো পাগলামো করো না প্লিজ। অনিমা কোনো জবাব দেয় না। নাহিদের একটা হাত খুব শক্ত করে ধরে। নাহিদ এর অর্থ বুঝতে পেরে মুচকি হেসে ফেলে। দিন শেষে সময়টা এখন আবার রাত। আজ পুরোটা দিন অনিমাদের বাসায় থাকা হয়েছিল। আয়াতের বাবা হয়তো ঘুমিয়েও গিয়েছে খাবার খেয়ে। সাদাব কার সাথে যেন ফোনে কথা বলছে। আয়াতের একটু রাতের আকাশটা কাছ থেকে দেখতে ইচ্ছে করছে খুব। সে একা একাই ছাদে চলে যায়। অন্ধকারে ছাদের এক পাশে ছোট্ট একটা লাইটই যেন আলোর একমাত্র উৎস। আয়াত ঘুরে ঘুরে ছাদের চারপাশে দেখতে থাকে। দূর দূরান্ত অবধি নির্জন পরিবেশ। আয়াত আনমনে হাসে। সে সবসময় চাইতো কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে তার একটা শান্ত পরিবেশে বাড়ি হোক। সেই ইচ্ছা কি তবে পূরণ হয়ে গেল? সে সাদাফের প্রতি দুর্বল, এটা যেমন সত্যি। সাদাফকে এখনো ক্ষমা করতে পারেনি, এটাও সত্যি।
এত তাড়াতাড়ি কি সব ভুলে যাওয়া যায়? আয়াত একা একা দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিল। অমনি নিজের কোমরে কোনো পুরুষালী হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। হুশ, তোমার ব্যক্তিগত জামাই বলছি। চিৎকার করে বাড়ির সবাইকে ডেকো না, তুমি লজ্জায় পড়বে। আয়াত লজ্জায় কিছু বলা তো দূর, নড়তেও পারছে না। সাদাফ পিছন থেকে আরো কাছে এসে একদম শরীরের সাথে মিশে যায়। 2 হাত দিয়ে আয়াতের কোমর একদম জড়িয়ে ধরে। আয়াত বারবার এমন স্পর্শে কেঁপে কেঁপে উঠছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে খুব। সাদাফ বুঝতে পেরে কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দেয়। আয়াত সাথে সাথে সরে যায়, কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, শাড়ির আঁচলটা মাথায় দিয়ে সুন্দর করে ঢেকে নেয়। বাবা বলে মেয়েদের নাকি গাছগাছালির আশেপাশে মাথায় কাপড় দিয়ে রাখতে হয়, আর এখন তো রাত। আয়াতের কিছুক্ষণ আগের কথা মনে পড়তে খুব লজ্জা লাগছে। ও কেন সাদাফের স্পর্শ পেয়ে সাথে সাথে দূরে সরিয়ে দিতে পারে না? শুধু ভয় নাকি অন্য কিছু? সাদাফ আয়াতের সামনে এসে দাঁড়ায়, মাথার কাপড়টি একটু টেনে সরিয়ে দিয়ে মুখের থুতনি ধরে মাথাটা উপরে তুলে কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে ধরে। ছাড়ুন, রুমে যাব। সাদাফের খারাপ লাগে, তবে ও অধিকার খাটায় না। ও অপেক্ষা করবে কবে আয়াত নিজে থেকে একদম নিজের করে নিবে, সেদিনের অপেক্ষা করবে। আয়াত নিজেকে মুক্ত করে দৌড়ে রুমে চলে যায়। সাদাফ শুধু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আজ পালিয়ে যাচ্ছ, যাও, আমি জোর করব না কখনো। আমিও দেখব তুমি কতদিন এই সুপারস্টারের প্রেমে না পড়ে থাকো মেয়ে। সাদাফ আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে গাইতে থাকে। तेरे नाम की हर्फ की तस्बीह को सांसों के गले के हर किया, दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार किया। तुम जीत गए, हम हारे और तुम जीते। বাকিটুকু শুনে নিয়েন। উর্দু গানগুলি সুন্দরী হয় খুব। সাদাব শুধু আমার, ও শুধু আমার। এই ইউটিউবার সাদাব আমার না হলে কারোর হতে পারবে না। মিস স্মৃতি রাজধানীর একটা হোটেলে রাতে বসে বসে কাউকে কথাগুলো বলল। সিগারেটে দুটো টান দিয়ে ধোঁয়া ছেড়ে সামনের লোককে বলে, ওই মেয়েকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করো। সাদাব আমার না হলে ওরও হবে না। সামনের ব্যক্তি প্ল্যান মাফিক সব করার কথা দিয়ে উঠে যায়। রীতি সিগারেটে টান দিতে দিতে ফোনের ওয়াল পেপারে সাদাফের ছবিতে একটা চুমু খায় আর তাকিয়ে বলে, তোমার এত ক্রেজি ফ্যান্স থাকতে তুমি ওই 2 টাকার মেয়ের প্রেমে পড়েছো সাদাফ? সিরিয়াসলি? ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব। ওর জন্যই আমি তোমাকে কাছে পাচ্ছি না, তোমাকে ছুতে পারছি না। ওই মেয়েকে আমি জাস্ট শেষ করে দিব সাদাফ। এখন তুমি দেখবে তোমার আসল ভক্তের পাগলামো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আষাঢ়ের কোনো এক বিকেলে ফোটা ফোটা বৃষ্টির পানিতে প্রকৃতি নিজেকে সাজিয়ে নিচ্ছে। গ্রামের আঁকাবাঁকা মিঠো পথগুলো পানিতে কাদা কাদা হয়ে আছে। গাছপালাগুলো সমানে বাতাসে দুলতে লাগলো। আয়াত জুতাগুলো খুলে হাতে নেয়, খালি পায়ে মাটির রাস্তায় হাঁটতে থাকে। গরমের পর এই আজই বৃষ্টি হলো। এখন থেকে টানা 2 মাস শুধু বৃষ্টিই হবে। সাদাফ বিলের মাঝে উঁচু করে বানানো একটা চিলেকোঠায় দাঁড়িয়ে আছে। এক পাশে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে শুধু আয়াতকে দেখছে। দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যাচ্ছে ভাবা যায়। প্রায় 15 দিন পার হয়ে গিয়েছে বিয়ের। তবে সেই হয়তো প্রথম পুরুষ যে কিনা বিয়ের এতদিন পরেও বাসর করতে পারেনি। সাদাফ হাসে। যে সুপারস্টারের জন্য পুরো দেশের মেয়েরা পাগল, সেই মেয়েটার কাছে পাত্তা পাচ্ছে না। একেবারে পাচ্ছে না বললেও ভুল হবে। আগের থেকে আয়াত এখন অনেকটা স্বাভাবিক, সবটা মেনেও নিয়েছে। সাদাফ বাঁশ ধরে ধরে আয়াতের কাছে চলে আসে। আয়াত চোখ বোঝা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ছিটা ছিটা বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছে। সাদাফ পিছন থেকে কোমর জড়িয়ে ধরে চুলে মুখ গুজায়। আয়াত হাতের উপর হাত রাখে। এখন সাদাফের স্পর্শে তার অভ্যাস হয়ে গিয়েছে। কেউ দেখে ফেলবে। দেখুক, বউ তুমি আমার। তো এটা গ্রাম, মানুষ খারাপ ভাবে। কেউ নেই আশেপাশে। গ্রামের কৃষকরা যখন তখন চলে আসে খেতে কাজ করতে, আর জেলেরাও একটু পর আসবে মাছ ধরতে। বৃষ্টির পানি বেড়ে গেলে নদীর মাছ লাফিয়ে পাশের বিলে এসে পড়ে। তখন ওই দেখেন, মান সম্মান সব যাবে। চলুন একটু মেইন রোডে দিয়ে ঘুরে বাড়ি চলে যাব। সাদাফ দেখে সত্যি অনেক লোকজন একসাথে, হাতে লাঠি, জলে আরো কি কি নিয়ে যেন আসছে। সাদাফ দেখে সত্যি অনেক লোকজন একসাথে, হাতে লাঠি, জাল, আরো কি কি নিয়ে যেন আসছে।
সাদাব দীর্ঘশ্বাস ফেলে, আয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, এনারা আর সময় পেল না। ভেবেছিলাম নাটকে যেমন নায়িকার সাথে চিলে কোঠায় নায়ক রোমান্স সেরে ফেলে তেমন কিছু করব। ধুর, আর ভালো লাগছে না, তর সইছে না আমার একটুও। আয়াত হাসে। মেয়েটা হাসলে খুব সুন্দর লাগে। চুলগুলো ভিজে পানি বেয়ে বেয়ে পড়ছে আয়াতের মুখে। সাদাব নিজেও প্রায় ভিজে গিয়েছে। এই জায়গার বুদ্ধিটা দিয়েছিল নিলয়। ওদের শহর থেকে টানা 2 ঘন্টা গাড়ি চালিয়ে এই গ্রামে এসেছে। জায়গাটা আসলেই সুন্দর। এদিকে আয়াত সাদাফকে রেখে মেইন রোডে উঠে যেতে থাকে। সাদাফ বারবার পিছন থেকে বলছে, সাবধান, এই রাস্তায় হঠাৎ বড় গাড়ি চলে আসে। তবে আয়াত শুনছে না। সে মেইন রোডে ঠিক মাঝ দিয়ে পাকা রোডে হাঁটতে থাকে। অমনি খেয়াল হয় দূর থেকে একটা প্রাইভেট কার খুব দ্রুত আসছে। আয়াত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সরে যাওয়ার সময়টা আর সে পায় না। সাদাফ হঠাৎ চিৎকারের শব্দে রাস্তায় থাকায় তার হাত পা জমে যায় এই দৃশ্য দেখে। চিল্লিয়ে বলে ওঠে, আয়াত! আয়াত রোডের এক পাশে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মাথা বেয়ে বেয়ে তরল পদার্থ পড়ছে। ওকে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। সাদাফ নড়তে পারছে না। গ্রামের কিছু জেলে দৌড়ে এসে আয়াতকে ধরে। বারবার বলতে থাকে মেয়েটাকে হসপিটালে না নিলে এখন বাঁচবে না। সাদাফ আল্লাহর নাম নিয়ে দৌড়ে গিয়ে আয়াতকে ধরে। কোলে উঠিয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িতে নিয়ে শুয়ে দেয়। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আশেপাশের কোনো হসপিটালও নেই। সাদাফ গাড়ি চালাতে চালাতে আয়াতকে জাগিয়ে রাখার চেষ্টা করে। আয়াত, রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিছু হবে না। আমার দিকে তাকিয়ে থাকো প্লিজ। আয়াত, চোখ বন্ধ করবে না। আমার মা বাবাকে ছোট থেকে হারিয়ে আমি এতিম। আপন বলতে কাউকে পাইনি কখনো। এখন তোমার কিছু হলে আমি মরে যাব। প্লিজ আয়াত, কথা বলো আমার সাথে। আয়াত কাত হয়ে এক দৃষ্টিতে সাদাফের দিকে চোখ মেলে আছে। তার ব্রেন এখন কাজ করছে না। তবে সে বুঝতে পারছে ছেলেটা তাকে হারানোর ভয়ে ছটফট করছে, যেন ওর মাঝে তার প্রাণ ভোমরা। আয়াত খুব করে বলতে চাইছে, সাদাফ, আমি বাঁচতে চাই। আমার এখনো তোমাকে মনের কথা বলা বাকি, তোমাকে আরেকটু কাছে পাওয়া বাকি, ভালোবাসা বাকি। আমি বাঁচতে চাই সাদাফ। তবে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, যেন কোনো এক জড়তা আয়াতকে আটকে রেখেছে। সে ধীরে ধীরে চোখে সবটা অন্ধকার দেখতে থাকে। কি? কোথায় ওরা? নাহিদ খাবার খেতে খেতে দোয়াতের এমন চিৎকারে তার দিকে তাকায়। দোয়াত ফোনে কথা বলতে বলতে বসে পড়ে। দেখে মনে হচ্ছে কোনো দুঃসংবাদ। দোয়াতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। তার ছেলেটা মাত্র সবকিছু ছেড়ে নতুন করে বাঁচতে শুরু করেছিল। আর এখনই নাহিদ এসে দোয়াতের কাছ থেকে ফোন নিয়ে কানে ধরে। শুনতে পায় সাদাফের বউ অ্যাক্সিডেন্ট করেছে। নাহিদ বুঝতে পেরে মাকে ধরে বলে, চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। হসপিটালে বেডে মৃত্যুর সাথে লড়ছে আয়াত। সবাই এসে করিডোরে ভিড় জমিয়েছে। তবে এত লোকের মাঝেও সাদাফের নিজেকে একদম একা লাগছে। সে আয়াতের হাত ধরে একটা চুমু খেয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মসজিদে এখন ইমাম সাহেব একা। এত রাতে কেউ থাকার কথাও না। বসে বসে তসবিহ পাঠ করছেন। এমন সময় বিদ্যুতের ঝলকানিতে হুজুর দেখতে পায় মসজিদের গেটের সামনে কেউ দাঁড়িয়ে আছে। এমন সময় এত রাতে এই ঝড় তুফানের সময় কেউ তো বাসা থেকেই বের হয় না। এই লোক কে? হুজুর হাতের মোমবাতিটা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। কারেন্ট চলে গিয়েছে বৃষ্টির একদম শুরুতেই। হুজুর গিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে থাকা একটা ছেলে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। ছেলেটা কি আশ্রয়ের জন্য এসেছে? সাদাফ কিছু বলে না। হুজুর আবার বলে, ভেতরে এসো বাবা। হুজুর, আমাকে একটু মসজিদে ঢুকতে দিবেন? খোদার দরবারে আসলে কি অনুমতি নেওয়া লেগেছে পাগল? আর তোমার অবস্থা দেখে খুব খারাপ মনে হচ্ছে। ভেতরে এসো। সাদাফ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বৃষ্টিতে ভিজে এমনিতেও অবস্থা খারাপ। হঠাৎ হু হু করে কেঁদে নিচেই বসে পড়ে। হুজুর কিছু বুঝতে পারে না। ধীরে ধীরে কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে সাদাফ বলে, হুজুর, আমি এমন এক আল্লাহর বান্দা যে জীবনে কোনোদিন মসজিদে ঢুকেনি। সারা জীবন মদের বোতলে ঠোঁট ছুঁয়েছে। অজু কিভাবে করতে হয় আমি জানি না। জীবনে কোনোদিন সৃষ্টিকর্তা মানিনি। আজ যখন নিজের জীবনের সবচেয়ে খারাপ সময় আমি আছি, এখন আমার মনে পড়েছে উপরে কেউ আছে। এই পাপী অপবিত্র নাপাক শরীর নিয়ে ভিতরে কি করে যাবে? ওই আল্লাহ তো আমাকে মাফ করবে না। সাদাফ আর কিছু বলতে পারে না। মসজিদের গেটের সামনে বসেই চিৎকার করে কাঁদতে থাকে।
আজ যেন মনের ভিতরে সব যন্ত্রণাগুলো বেরিয়ে আসছে। যার হুকুম ছাড়া দুনিয়ার একটা পাতাও নড়ে না, বাস্তব জীবনে তাকে মনে করার একটু সময়ও আমরা বের করি না। মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সর্বদা ভুলে যায়। তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, সব শুধু অন্ধকার। হুজুর সাদাফের অবস্থা দেখে বুঝতে পারে সে মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। হুজুর মোমবাতি রেখে নিচে বাহিরে নেমে সাদাফকে ধরে দাঁড় করায়। সেও সাদাফের মতো ভিজে যায় কিছুটা। সাদাফকে ধরে ভিতরে নিয়ে এসে এক জায়গায় বসায়। গামছা এনে পরম যত্নে তার শরীর মুছিয়ে দিতে দিতে বলে, তুমি আমার ছেলের বয়সী বাবা, একটা কথা বলিস, সবসময় মনে রাখবে, খোদার কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না, শুধু খুঁজে খুঁজে নিতে হয়। এই যে তুমি আজ আমার এখানে এসেছো, এটাও তার ইচ্ছা। ওপরওয়ালা বলেছেন, একজন মানুষ যতই পাপ করুক, মন থেকে তার ক্ষমা চাইলে সে ঠিকই মাফ করে দেন। এসো বাবা, কাপড় পাল্টে নাও। সাদাফ কিছু না বলে হুজুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বর্তমানে প্রকৃত ধার্মিক লোকের থেকে ধর্ম ব্যবসায়ী বেশি। এর মাঝেও দু একজন এখনো খোদার খেদমতে সর্বদা নিজেকে ব্যস্ত রাখে। এই হুজুর যেন তারই একজন। ইনি সাদাফকে চিনে না। এত বড় একজন সুপারস্টারেরও যেন আল্লাহর দরবারে কোনো আলাদা মূল্য নেই। ৮-১০ জনের মতো সেও একজন সাধারণ পাপী বান্দা। সাদাফ কাপড় পাল্টে হুজুরের সাহায্যে উঁচু করে তার পিছনে নামাজে দাঁড়ায়। হুজুর শিখিয়ে দিয়েছে সিজদায় গিয়ে নিজের যা চাওয়ার চেয়ে নিতে। তাহাজ্জুদের নামাজে সিজদায় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকে। তখন মন থেকে তার দাসত্ব মেনে নিয়ে কিছু চাইলে সে কখনো ফিরিয়ে দেয় না। দ্বিতীয় রাকাতের সিজদায় গিয়ে সাদাফ থেমে যায়। চোখ থেকে পানি পড়তে পড়তে ঠিকভাবে কিছু দেখতেও পারছে না। চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ কান্না করে, তারপর চুপচাপ মনে মনে বলতে থাকে, হে আসমানের মালিক, পাপী তো আমি, যে কোনোদিন তোমার অস্তিত্বে বিশ্বাস করিনি। সারা জীবন দুনিয়াবি শখ আহ্লাদে মেতেছিলাম। আমাকে মাফ করো খোদা। শাস্তি দিতে হলে আমাকেই দিও। যে মেয়েটা সব কিছুতে তোমার লেখা ভাগ্যে ভরসা করে, ওই মেয়েটার সাথে এমন কিছু করো না খোদা যা আমি সইতে পারবো না। এই বিপদ থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ। ওকে বাঁচিয়ে দাও, নয়তো আমি মরে যাব। প্লিজ ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। সকালে ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙে সাদাফের। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকাল হলো কখন টেরই পায়নি। দেখে মসজিদে এখনো অনেক লোকই আসতে শুরু করেছে। এই বৃষ্টিতেও মুসল্লিদের আশা থামছে না। সাদাফ উঠে উঁচু করে 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যায়। হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা পায়ে ভেতরে যেতে থাকে। কি সংবাদ পাবে এই ভয়ে বুকটা হাহাকার করছে। ধীরে ধীরে আয়াতের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। আজ আবার বাহিরে বৃষ্টি পড়ছে। সাদাফ বারান্দার চেয়ারে বসে একটা সিগারেটে আগুন ধরায়, তবে কোনো এক কারণবশত সে টান দিচ্ছে না। মুখের কাছে নিয়ে আবার হাতটা সরিয়ে ফেলেছে। আয়াতের সিগারেটের ধোঁয়া একদম অপছন্দ। মেয়েটা সহ্য করতে পারে না এসব। অনেকক্ষণ নিজের সাথে নিজে লড়াই করে শেষে সিগারেটটা ফেলে দেয়। কোথায় আপনি? এই আছেন? সাদাফ বারান্দা থেকে রুমে চলে আসে। আয়াত জেগে গিয়েছে হয়তো। 3 দিন পর কালকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে গতকাল বিকালে। এখনো অনেকটা সুস্থ, তবে ডাক্তার বলছে যতটা সম্ভব কিছুদিন বেড রেস্টে থাকতে। সাদাফকে আসতে দেখে আয়াত শোয়া থেকে উঠে বসে। যদিও এক পাশ নড়াচড়া করতে একটু কষ্টই হচ্ছে, তবে সে সেটাকে তোয়াক্কা না করে বসে পড়ে। সাদাফ এসে আয়াতের পাশে বসতেই আয়াত সাদাফের হাত টেনে কাছে নিয়ে আসে। বুকে মাথা রেখে পিছন থেকে জড়িয়ে ধরে। সাদাফ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি। আপনিও রেস্ট নেন। আপনার উপর অনেক ধকল গেল আমার জন্য। কোথায়? আমি তো ঠিক আছি। আমার আবার কি হলো? আয়াত মাথা উঠিয়ে সাদাফের দিকে তাকায়। ছেলেটা বললেই হলো ঠিক আছে। এই 3 দিনে ঠিকভাবে একটু ঘুমায়নি, খায়নি, বিশ্রামের তো কথাই উঠছে না। সারাটা দিনরাত আয়াতের যত্ন নিতে নিতে চোখের দিকে তাকানোর মতো অবস্থা নেই। সবচেয়ে বড় কথা হলো সাদাফ বলেছে ও ওর প্রফেশনটাই ছেড়ে দিয়েছে। এই নিয়ে অবশ্য কয়েকবার করে সাংবাদিকের ফোন কল থেকে এখান সেখান থেকে কম মানুষ আসেনি। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড চলছে ওকে নিয়ে। দেশের নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়া জগৎটা ছেড়ে দিয়েছে। এত সহজে কারোরই বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। আপনি হঠাৎ এত বড় ডিসিশন নিলেন কেন? কোনটা? এই যে সব ছেড়ে দেওয়ার। আমার জন্য? না না, তোমার জন্য হবে কেন? এমনি এসব আর ভালো লাগছে না। যতটুকু জনপ্রিয়তা, টাকা পয়সার নামধাম
যা পাওয়ার প্রয়োজন ছিল আমি সব পেয়েছি। এখন আল্লাহ বাঁচিয়ে রাখলে সাধারণভাবে বাঁচতে চাই। একটা ছোট্ট সুন্দর সংসার তোমার আর আমার। আয়াত হাসে। ছেলেটা এত ভালো অভিনয় করতে জানে, অথচ তার সামনে সামান্য মিথ্যা কথাটাও ঠিকভাবে বলতে পারছে না। সে জানে সাদাফ মুখে যাই বলুক, মূলত তার জন্যই ও সব ছেড়ে দিয়েছে। নিলয়ের কাছ থেকে আয়াত সবটা জানতে পেরেছে। সাদাফের বারবার ভয় হচ্ছে তার ফ্যান্সদের পাগলামোর টার্গেট আয়াত হবে বারবার। তার অ্যাক্সিডেন্টের জন্যও নাকি সাদাফের এক ভক্ত দায়ী। মেয়েটাকে পুলিশও ধরেছে। এই জনপ্রিয়তাই এখন সাদাফের নিজের জীবন উপভোগের জন্য সবচেয়ে বড় কাটা। আয়াত তাই এ বিষয়ে ওকে আর জোর করে না। তবে আয়াতের ইচ্ছা ওদের নতুন জীবনটা সবাইকে নিয়ে শুরু করতে, যেখানে কারো জন্য মনে কোনো রাগ অভিমান জমা থাকবে না। আয়াত বলে, একটা অনুরোধ করব। এভাবে বলছো কেন? কি বলবে বলো? মাকে মাফ করে দিন। সাদাফ চুপ করে থাকে। আয়াত এখন তার অর্ধাঙ্গিনী। ও সবটা জানবে, বুঝবে, নিজের মতো করে আবদার করে বসবে। এই অধিকার সে নিজেই ওকে দিয়েছে। আয়াত। সাদাফ আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে একটু সরে বসে। আয়াত বুঝতে পারে সাদাফের ভালো লাগছে না মায়ের কথা শুনতে। তবে আয়াত নিরুপায়। সে দেখেছে হসপিটালে বসেও দোয়াত কিভাবে ছটফট করেছে ছেলের সাথে একটু কথা বলার জন্য। অহনাও তাকে সব বলেছে। দোয়াত যত যাই করুক, সাদাফ তাকে কোনোদিন মাফ করতে পারবে না। তবুও আয়াত চায় ওরা মিলে যাক। আয়াত সাদাফকে চুপ থাকতে দেখে বলে ওঠে, নাহিদ ভাইয়াও তো তাকে মাফ করে দিয়েছে। সারাটা জীবন তো কম কষ্টে থাকেনি উনি। শেষ বয়সে সবাই একটু মিলেমিশে থাকলে ক্ষতি কি? সাদাফ মলিন হেসে বলে, জানো, ছোটবেলায় যখন আশ্রমে থাকতে আমার জ্বর হতো, সব বাচ্চার মতো মা মা করে কত কেঁদেছি, তবে কোনোদিন মাথায় হাত বুলিয়ে দেওয়ারও কাউকে পাইনি। একদিন ঝড়ের রাতে আমার মাথায় অনেক জিদ চড়ে বসলো। ভাবলাম আমার মা থাকতেও আমি কেন একা থাকবো? এত বৃষ্টি বাদল এসবের মাঝে আমি অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার মায়ের ঠিকানা আমি জানতাম। তখন বয়স কতই বা হবে, 13 কি 14। সাদাফ একটু থামে, চোখে আসা পানিটাকে আটকে বলতে থাকে, আমি খুঁজে খুঁজে ঠিকানা অনুযায়ী তার বাড়ি অবধি গিয়েছি। দরজায় দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেছি, কেউ দরজা খুলেনি। দারোয়ান আঙ্কেলটাকে বলেছিলাম মিসেস দোয়াতকে একটু ডেকে দিন। উনি গিয়েও ছিল, তবে এসে জানাই মিসেস দোয়াত নাকি আমাকে দেখে বলেছে চলে যেতে। আমিও নাছোড়বান্দা, দেখা না করে আসবো না। সারা রাত দাঁড়িয়ে ভিজেছি, চিল্লিয়ে চিল্লিয়ে তার নাম ধরে ডেকেছি। মা ডাকতে পারিনি কখনো। সেই বলতো তাকে মা না ডাকতে, তার বর্তমান সংসারে নাকি সমস্যা হবে। আমি ওই রাতে দেখেছি সে তার বাসার বারান্দায় ছিল, তবে আমাকে দেখেও একবারের জন্য নিচে আসেনি, একবারের জন্যও না। সাদাফ আবার থামে। আয়াতের চোখ দিয়ে ফুটা ফুটা জল গড়িয়ে পড়তে থাকে। সে আরো অনেক কিছু দোয়াতের নিজের মুখেই শুনেছে। হসপিটালে এই 3 দিন কম কথা হয়নি। দোয়াত তাকে সবটাই বলেছে, তাই আয়াত জানে। সাদাফকে কষ্টে রেখে ওই মানুষটাও খুশি ছিল না। সে ছিল নিরুপায়। তার জিনার শাস্তি সে দুনিয়াতেই অনেক পাচ্ছে। আয়াত সাদাফের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর বলতে হবে না মিস্টার সাদাফ ইয়াসিন, এইসব হাজারো ঘটনা আমি জানি, তবুও বলবো তাকে মাফ করে দিন। করে দিলাম। আয়াত ভেবাচ্ছেকে খেয়ে বলে, মানে? তুমি বলছো তাই করে দিলাম, তবে পুরোপুরি স্বাভাবিক আমি কখনো হতে পারবো না তার সাথে। তবে আজ থেকে সে আসলে আর ফিরিয়েও দিব না। আয়াত বলে, এতে এসে খুশি। আয়াত সাদাফকে ছেড়ে দেয়। তবে এবার সাদাফ ছাড়ে না। এক হাত দিয়ে কোমর ধরে কাছে এসে বুকে মাথা রাখে। কি হলো? কিছু বলছেন না কেন? সাদাফ কোনো জবাব দেয় না। তবে ওর গরম নিঃশ্বাস আয়াতের বুকে পড়ছে। সে বুঝে ও কি চাচ্ছে। সাদাফ একটু আলগা করে আয়াতের কপালে একটা চুমু দেয়। আয়াত কোনো বাধা না দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদাফ বুঝে ওর কোনো বাধা নেই। সাদাফ আয়াতের গলায় একটা চুমু দিয়ে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। প্রতিটা স্পর্শে আয়াত কেঁপে উঠছে, তবে বাধা দেওয়ার ইচ্ছা নেই। একদিকে লজ্জাও করছে, অন্যদিকে মন আর শরীর চাইছে ওকে আপন করে নিতে। শেষে নিজের সাথে নিজের লড়াইয়ে আয়াত হার মেনে সাদাফের কাছে নিজেকে সঁপে দেয়। সাদাফ ওর আঁচলটা সরিয়ে ওকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে নিজের শরীরের সমস্ত ভর ওর উপরে ছেড়ে দেয়।
যেন আজকে দুজনের মাঝে চুল পরিমাণে দূরত্ব নেই। আজ আয়াত সারা জীবনের জন্য সাদাফের ব্যক্তিগত নারী হয়ে গেল। বাকিটা নিজ দায়িত্ব বুঝে নিয়েন। বিকেলের দিকে বৃষ্টি থেমে গিয়েছে। আয়াত ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সাদাফ এখনো ফ্রেশ হচ্ছে। আয়াতের দুপুর দিকের কথা মনে পড়ে আবার লজ্জা লাগছে খুব। ইস, ছেলেটা বেশি বাজি, ওকে ভদ্র ভেবেছিলাম। কিন্তু আয়াত হেসে ফেলে। এমন সময় সার্ভেন্ট এসে বলে, ম্যাম, একজন আপনাদের সাথে দেখা করতে চায়। আয়াত বলে, ভেতরে নিয়ে আসুন। আয়াত জানে সে কে। আয়াতের সাথে ফোনে কথা হয়েছিল। দোয়াত ভিতরে ভয়ে ভয়ে আসতে থাকে। এই নিয়ে সে যতবারই এসেছে সাদাফ নয়তো তার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আজ কি হবে? এদিকে আয়াত দোয়াতকে গিয়ে সালাম দিয়ে কিছু বলবে, তার আগেই সাদাফ নিচে চলে আসে। আয়াত মনে মনে ভাবে সাদাফ এখন কোনো কাণ্ড না ঘটালেই হলো। দোয়াত আয়াতের পিছে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাদাফ এসে দেখে তার মা আর বউ তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, যেন সে কোনো বাঘ আর দুই শিকারকে একসাথে খেয়ে ফেলবে। সাদাফ তার মায়ের দিকে শান্ত গলায় তাকিয়ে বলে, যান, আপনাকে মাফ করে দিলাম, বসুন। বৃষ্টির মাঝে এসেছেন, চা বিস্কুট খেয়ে যান। আয়াত আর দোয়াত দুজনেই যেন আকাশ থেকে পড়ল। শুধু তারা বললে ভুল হবে। অহনা হাতে কিছু ফাইল নিয়ে ভিতরে আসছিল সাদাফকে দেখাতে। তার কন্ট্রাক্ট সবগুলো ক্যান্সেল করতে হবে। এইদিকে প্রডিউসাররা বারবার কল করে যাচ্ছে। মডেলিং এজেন্সিগুলোও খুব চালাচ্ছে। সাদাফের সাথে যারা বিজনেস পার্টনার ছিল তাদের কথা হলো সাদাফ সবকিছু ছেড়ে দিলে তাদের প্রজেক্টগুলোর কি হবে। সাদাফ অবশ্য আগেই অহনাকে বলে দিয়েছে সে যাদের সাথে পার্টনারশিপে আছে ওই কাজগুলো আপাতত চলবে, তবে অন্য একটার দিয়ে ও করাবে। সেসব ছাড়তে সময় লাগবে। অহনা তাই কিছু সাইন নিতেই এসেছিল, তবে ভিতরে এসে সাদাফের কথা শুনে সেও থ মেরে যায়। সাদাফ সবাইকে হা করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়। কপাল কুঁচকে বলে ওঠে, আপনাদের সবার সমস্যা কি? ভালো ব্যবহার করলে হজম হয় না নাকি? আজকে আমার মন এমনিও ভালো। আয়াত আমার মুখটা ছুটাবে না একদম। আয়াত বুঝে সবাই নর্মাল না হলে এই ঠোঁটকাটা ছেলে মুখ ফসকে যা তা বলে দিবে। হয়তো ওদের রোমান্সের কথাও বলে দিয়ে বলবে এই জন্য আমার মন ভালো, তাই কাউকে কিছু বলছি না। আয়াত তাড়াতাড়ি দোয়াতের হাত ধরে টেনে নিয়ে ডাইনিং এ বসিয়ে বলে, আপনি বসুন, আমি চা করে আনছি। আয়াত রান্নাঘরে চলে যায়। আজ অনেকদিন পর মনে হচ্ছে বাড়িটা বাড়ির মতো হয়েছে। এতদিন শুধু নামমাত্র বাড়ি ছিল। পরিবার ছাড়া কখনো ঘর বাড়ি হয় নাকি? দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে সবকিছুই পাল্টে গিয়েছে। নাহিদার অনিমার বিয়ে হয়েছে কিছুদিন আগে। দোয়াত শিকদারের সাথে সাদাফ এখন মোটামুটি ভালো ব্যবহার করে, তবে কিছুদিন যাবত দোয়াত এ বাড়িতেই আছে। গতকাল হঠাৎ দুই শাশুড়ি ছেলের বউ এসে সাদাফকে জানায় দোয়াত শিকদার এখন থেকে এখানেই থাকবে। সাদাফ আর বাধা দেয়নি, তবে কিছুদিন যাবত আয়াদের মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। যে মেয়েটা জামাই ছাড়া কিছু বুঝে না সে একটু কেমন যেন হয়ে গিয়েছে। সাদাফকে কি যেন বলবে, আবার হুটহাট করে সাদাফের কাছে আবদারও করছে না। কাছে এসে চুমু দিয়ে রোমান্সের জন্য পাগলামও করছে না। ভার্সিটি সেমিস্টার এক্সাম শুরু, সেটার প্রিপারেশনও নিচ্ছে না ঠিকভাবে। এসব ভাবতে ভাবতে সাদাফের গাড়ি বাসার সামনে এসে থামে। দারোয়ান গেট খুলতেই ভিতরে গিয়ে সাদাফ নেমে যায়। ড্রাইভার চাচা গ্যারেজে গাড়ি রাখতে চলে যায়। সাদাফ খামারতো ভেজা শরীরে গলার টাইটা টেনে হালকা করে নেয়। হাতে কালো ফাইলটা নিয়ে ভেতরে চলে যায়। নিজের কিছু সেভিংস ছিল তার, সেটা দিয়ে ছোট্ট একটা কোম্পানি খুলেছে। ধীরে ধীরে তাকে নিয়ে সব মেয়েদের ক্রেজও কমে যাচ্ছে। কারোর জন্য সময় থেমে থাকে না। এখন নতুন ইউটিউবাররা তার জায়গায় পুরো দেশে রাজ করছে। এতে অবশ্য সাদাফের আফসোস নেই, সে নিজেই এই স্বাভাবিক জীবন বেছে নিয়েছে। রাতে ঘরে ঢুকে সাদাফ আয়াতকে খুঁজতে থাকে। কোথায় গেল মেয়েটা? এমনিতে সবসময় সাদাফের আসার সময় হলেই খাবার রেডি করে বসে থাকে। আয়াত, কোথায় বউ? এই বউ, কোথায় গেলে? সাদাফের চোখ পড়ে বিছানার উপর। আয়াত উল্টে পাল্টে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন মাত্র রাত 8টা ছুঁই ছুঁই। এখন তো এভাবে ঘুমানোর কথা না। ইদানিং মেয়েটা এরকম হুটহাট ঘুমিয়ে যায়, এটা ওটা খেতে চায়। এসব পরিবর্তন বেশ ভাবাচ্ছে সাদাফকে। সাদাফ আয়াতকে না ডেকে নিজেই ফ্রেশ হয়ে বের হয়। দেখে এখনো ঘুমোচ্ছে। পাশে টেবিলে খাবার রাখা, হয়তো ওর জন্যই রেডি করা। তবে সাদাফের এখন খেতে ইচ্ছে করছে না।
ও বিছানায় গিয়ে আয়াতের পাশে শুয়ে পড়ে। আয়াতের মাথাটা উঁচু করে নিজের এক হাতের উপর রেখে একটু কাছে টেনে নেয়। ঘুমন্ত মেয়েটাকে দেখতে কি মিষ্টি লাগছে। যত দিন যাচ্ছে এই মেয়েটা একটু একটু করে তার সবটা দখল করে নিচ্ছে। হঠাৎ আয়াত তুলে ওঠে, চোখ মেলে সাদাফকে দেখে উঠতে নেয়। তবে সাদাফ টেনে আরো কাছে নিয়ে আসে। আয়াত বুঝে ছেলেটা কি চাচ্ছে। এইসব এখন না, ছাড়েন, খাবার বেড়ে দিচ্ছি। খিদে লাগছে নিশ্চয়ই। তবে খাবার খাবো না। আয়াত সরে নিতে চাইলেও সাদাফ ছাড়ে না। কপালে চুমু দেয়, গালে গলায় সব জায়গায় ভালোবাসার স্পর্শ করতে থাকে। তবে আয়াত কেন যেন রেসপন্স করছিল না শুরুতে। পরে অবশ্য সাদাফের ভালোবাসার ছোঁয়ায় সেও ভুলে যায় সবকিছু। কিছুক্ষণ পর ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। আয়াত ক্লান্ত শরীর নিয়ে উঠে কাপড় ঠিক করতে থাকে। সাদাফ আয়াতের দিকে তাকিয়ে বলে, তোমার কি কিছু হয়েছে? হুম, তোমাকে ইদানিং অন্যরকম লাগছে। আসলে একটা কথা বলার ছিল। সাদাফ উঠে বসে, গায়ে শার্ট জড়িয়ে বলে, কি? জানি না আপনি কেমন রিয়েক্ট করবেন, হঠাৎ কিভাবে কি হলো বুঝছি না। আমিও চাইনি এত কাজের প্রেসারে নতুন করে চিন্তায় ফেলতে, আর আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না। তোমার কথার কিছুই বুঝছি না। আসলে আমি প্রেগনেন্ট, কয়েকদিন আগেই জানতে পেরেছি। হোয়াট? আয়াত নিচু মুখ করে বসে থাকে। সে কেন যেন সাদাফকে জানাতে চায়নি। তবে এসবকে গোপন রাখা যায়, তাও নিজের স্বামীর থেকে। আসলে সাদাফ মাত্র সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এর মাঝে এসবে কেমন রিয়েক্ট করবে ভেবে আয়াত ভয় পাচ্ছিল। ইয়াহু আল্লাহ, সিরিয়াসলি? ইজ ইট ট্রু? আয়াত সাদাফের দিকে তাকায়। ও খুশি হয়েছে। তার মানে আয়াত খামোখা ভয় পাচ্ছিল। সাদাফকে খুশি হতে দেখে আয়াত ভীষণ খুশি হয়। হেসে বলে, আরে বোকা মেয়ে, তুমি আগে বলনি কেন? এটা তো গুড নিউজ। এজন্যই দুই শাশুড়ি বউ সারাদিন ঘুটুর ঘুটুর করতে আমার আড়ালে। আয়াত, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কত হ্যাপি। সাদাফ উঠে দৌড়ে ফোন হাতে নেয়। নিলয়কে না বললে হবে না, কত মিষ্টি আনতে হবে, মসজিদে মিলাদ দিতে হবে, কত কাজ। আয়াত বসে বসে সাদাফের পাগলামো দেখে হাসছে। সব মেয়েরাই চায় তাদের স্বামী এভাবে তাদের সবসময় সাপোর্ট করুক। বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় সব মেয়েদের একটু বেশি খেয়াল রাখা উচিত তাদের স্বামীর। দিনের পর দিন যাচ্ছে। আয়াতের পেটের অবস্থা এখন ফুলে গোল আলু। ইদানিং কোনো পুরনো জামা ব্লাউজ কিছুই গায়ে লাগছে না মেয়েটার। এর মাঝেও আবার সাদাফকে বলে একটা ফর্সা বিড়ালের বাচ্চা এনেছে। ওটা নিয়ে সারাদিন খেলতে থাকে। বিড়ালটা অনেক কিউট, একদম সাদা। ওকে নাচিয়ে নাচিয়ে নানান ভঙ্গিতে ভিডিও করে ছাড়ে আয়াত। এসব পাগলামোতে ওকে কেউ কিছুই বলে না। প্রেগন্যান্সির সময় মেয়েরা এমন বাচ্চাময়ী করে, তাদের এমন যত্নেই রাখতে হয়, নয়তো সমস্যা হয় বাচ্চার। এমনই একদিনে তাদের কোল আলো করে ছোট্ট একটা মেয়ে আসে। সাদাফ সারাটা দিন এখন আয়াত আর তার বাবুটার খেয়াল রাখছে। অফিস থেকে ছুটিও নিয়েছে কয়েকদিনের। নাও। আর না প্লিজ। আর 2 চামচ খাও। তুমি না খেলে বাবু দুধ পাবে না। ও, তার মানে বাবুর জন্য এত আহ্লাদ? আমি এখন কেউ না। আয়াত মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে বসে। সাদাফ হাসে। মেয়েটা ইদানিং সাদাফকে নিয়ে খুব চিন্তায় থাকে। সে বাবু হওয়ার পর মোটা হয়ে গিয়েছে খুব। তবে সাদাফ এখনো হ্যান্ডসাম। এটাই সমস্যা। এই যুগে বেশিরভাগ ছেলেরা শুধু 2 বিয়ে নিয়ে লাফায়। এখন যদি আয়াতকে আর ভালো লাগে না ওর, তখন এই ভয়ে বেচারি সারাদিন চিন্তায় থাকে। সাদাফ পায়েসের বাটিটা সাইডে রেখে আয়াতের কোল থেকে মেয়েকে নেয়। প্রথমে বাবুর কপালে একটা চুমু দেয়, তারপর আয়াতের গালে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা আহ্লাদ কখনো কমবে না, বুঝছো? সত্যি? আয়াত হেসে সাদাফের এক হাত জড়িয়ে ধরে বলে, আমিও আপনাকে সব সময় একভাবেই ভালোবাসি। এমন সময় বিড়ালটা মিয়াও মিয়াও করতে করতে আয়াতের কোলে এসে বসে, যেন সে জোর করে বোঝাচ্ছে সেও এই পরিবারের সদস্য। সবাই হেসে ওঠে এসব দেখে, যেন এই ছোট্ট সুখের সংসারটা সবসময় এমনই থাকে। সমাপ্ত। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।